দিন পর দেখা। আমি জানিও না অবশ্য তোমাদের সাথে এর আগে দেখা হয়েছিল কিনা। মূলত আমার সাথে কিছুটা দ্বাদশ অর্থাৎ তোমাদের যারা বড় ভাই আপু আছে তাদের সাথেই বেশি দেখা হয়। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে একটা অর্থনীতি বিষয়ক বিষয় থাকায় আমি চলে এসেছি। অনেকেই যোগদান করে ফেলেছ। সংখ্যাটা প্রায় ২০০ এর কাছাকাছি এবং তোমরা অনেকে আমাকে সালাম জানিয়েছো। ১ম এই ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে। আজকের ক্লাসে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করব। আজকে তোমাদের সাথে আমরা অনেকগুলো বিষয় আলাপ আলোচনা করব এবং একই সাথে তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে একটা ফর্ম দেয়া হবে। এই ফর্মটা একটু কষ্ট করে তোমাদের সবাইকে ফিল আপ করে দিতে হবে। কেমন? এই যে আমি দেখতে পাচ্ছি একজন লিখেছে, "স্যার আপনার সাথে অনেকদিন পর দেখা।" চমৎকার! আমারও তোমাদের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে। একজন আবার প্রশ্ন করেছে, "স্যার আপনি নতুন কিনা?" একদম তোমাদের জন্যে অবশ্যই আমি নতুন। কিন্তু তার আগে তোমরা খেয়াল করে দেখো, তোমাদেরকে কিন্তু একটা ফর্ম দেয়া হয়েছে। তোমাদের চ্যাট যেখানে হচ্ছে, সেখানে উপরে দেখো একটা লিঙ্ক আছে। সেই লিঙ্কের মধ্যে একটা কোয়ার্টারলি ফিডব্যাক এর ফর্ম আছে। অর্থাৎ এই কোয়ার্টারে তুমি যাদের ক্লাস করেছো, কেমন লেগেছে? সামনে আছে কিন্তু সে ঘুমিয়ে পড়েছে। তাই ঘুমিয়ে পড়ো না, জেগে থাকো। আজকের ক্লাসে আমরা কথা বলার চেষ্টা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ১২ নম্বর যে অধ্যায়টি আছে সেটি নিয়ে। যেখানে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। অর্থ ও ব্যাংক ব্যবস্থা। আমরা বোঝার চেষ্টা করব একটা দেশের জন্য কেন অর্থ ব্যবস্থার গুরুত্ব আছে, কেন ব্যাংক ব্যবস্থারই বা এতটা গুরুত্ব আছে। আর পুরো আলোচনাটা জুড়ে আমি তোমাদের সাথে থাকব। তাহলে চলো শুরুতেই এই আমিটা একটু পরিচিত হই। আমাকে তোমরা যারা চেনো তারা তো ভালোই, আর যারা চেনো না একটু পরিচিত হওয়া যাক। আমার নাম মবিন মজুমদার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমার পড়ার বিষয়ই ছিল অর্থনীতি। যার কারণে অর্থনীতি সম্পর্কিত কথাবার্তাতে তোমরা প্রায়ই দেখতে পাবে এই আমাকে। ঠিক আছে? তাহলে চলো আজকের আলোচনায় যাই। মূলত তোমাদের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টার মধ্যে অনেকগুলো টপিক বা অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। কিন্তু আমি যদি মোটা দাগে ভাগ করি, তাহলে এই অধ্যায়ে আলাপ আলোচনা করা হয়েছে সরকারের, একটু বোঝার চেষ্টা করো। এই অধ্যায়ে আলাপ আলোচনা করা হয়েছে সরকারের আয় ও ব্যয় সম্পর্কে প্রথমত। দ্বিতীয়ত, এই অধ্যায়ে আলাপ করা হয়েছে ব্যাংক ব্যবস্থা এটি নিয়ে। এরপর এই অধ্যায়টাতে আলাপ আলোচনা করা হয়েছে আমাদের দেশে এই ব্যাংক ব্যবস্থা জিনিসটা কিভাবে কাজ করতে পারে, কিভাবে দেশের উন্নয়নে এই ব্যাংক ব্যবস্থা অবদান রাখতে পারে বা ভূমিকা রাখতে পারে। তাহলে দেশের উন্নয়নে এই জিনিসগুলো অর্থাৎ আয় ও ব্যয় এবং ব্যাংক ব্যবস্থা এদের ভূমিকা, অর্থাৎ উন্নয়নে এদের ভূমিকা। এই ৩ টা টপিক বলা যেতে পারে এই অধ্যায়টিতে আলাপ করা হয়েছে এবং আমি তোমাদের সাথে ৩ টা পর্বে বা ৩ টা ক্লাসে এই ৩ টা টপিক আলোচনা করব। আজকে যেহেতু একেবারে আমাদের ফার্স্ট ক্লাস, আজকে শুধু আমরা আলোচনা করব আয়, ব্যয় এই ব্যাপারটা। বাংলাদেশ সরকারের আয়, ব্যয় এই ব্যাপারটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। এই যে আমাদের সরকার চলছে, আমাদের দেশটা চলছে, কোথা থেকে টাকা পাচ্ছে, কোথায় টাকাটা খরচ করছে, কিভাবে টাকাটা খরচ করছে, এই ব্যাপারটা নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করব পুরো ক্লাস জুড়ে। তারপরও একটু যদি বইয়ের ভাষায় বলার চেষ্টা করি, তাহলে আজকের টপিক গুলো হলো সরকারি অর্থব্যবস্থার ধারণা। আমরা একটু সরকারি অর্থব্যবস্থার ধারণা নেয়ার চেষ্টা করব। এরপর আমরা কথা বলবো বাংলাদেশ সরকারের আয়ের উৎস, কোথা থেকে সে টাকা ইনকাম করে। এরপর আমরা কথা বলবো বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ, অর্থাৎ কোন খাতে বাংলাদেশ সরকার টাকা খরচ করে। অর্থাৎ কোথা থেকে টাকা আয় করছে আর কোথায় টাকা খরচ করছে। এই ২ টি বিষয় মূলত আমরা দেখার চেষ্টা করব আজকের এই ক্লাসটাতে। কিন্তু তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। সেটা হচ্ছে এই যে সরকার আয় করছে, এই যে সরকার ব্যয় করছে, অর্থাৎ সরকারের এই যে আয় ও ব্যয় করা, এই জিনিসটা কি ভালো? তোমার কাছে কি মনে হয়? টাকা খরচ করা এটা কি ভালো না খারাপ? তোমরা যারা আমার সাথে এই ক্লাসটাতে আছো, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে ইয়েস আর নো তে একটু উত্তর দাও তো। টাকা খরচ করা এই জিনিসটা কি ভালো না খারাপ? আর একটা সরকারের জন্যে টাকা খরচ করা এটা ভালো না খারাপ? একটু বলো।
এটা কি তুমি ভালো চোখে দেখো না খারাপ চোখে দেখো? একটা সরকার টাকা খরচ করছে। এটা কেমন জিনিস? ভালো জিনিস না খারাপ জিনিস? কি মনে হয় তোমার কাছে? টাকা খরচ করা একটা সরকারের জন্য ভালো না খারাপ? আমি দেখতে পাচ্ছি অনেকে ইয়েস লিখছো। ইয়েস মানে কি ভালো না খারাপ? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই বলছে ভালো, অনেকে কিন্তু বলছে খারাপ। হ্যাঁ, ভালো, 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 চমৎকার! বেশিরভাগই বলছে ভালো। আচ্ছা, ওকে, আচ্ছা, অসাধারণ! আচ্ছা, চমৎকার! আমি মোটামুটি সবার উত্তর দেখে ফেলতেছি। অসাধারণ! ঠিক আছে। মোটামুটি আমি উত্তরটা পেয়ে গেছি এবং সেই সাথে আমি কিন্তু এবার একটু আমরা থামি, হ্যাঁ? তোমরা অনেকেই উত্তর করেছ, তোমাদের অনেকের উত্তরই পেয়েছি এবং আরেকটা মজার প্রশ্ন পেয়েছি। সেটা হচ্ছে ব্যাংক কেন দেউলিয়া হয়ে যায়? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন তোমরা অনেকেই বলার চেষ্টা এই যে আগের কালের যে অর্থনীতিবিদরা আছে, অর্থাৎ যাদেরকে আমরা বলি ক্লাসিক্যাল ইকোনমিক্স অর্থাৎ ক্লাসিক্যাল যে অর্থনীতি বা ক্লাসিক্যাল যে অর্থনীতিবিদ আছেন, ওনারা কি বলতো জানো? ওনারা বলার চেষ্টা করত ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা আছেন, ওনারা বলার চেষ্টা করতেন যে না, অর্থ ব্যয় করা ভালো না। একটা সরকার যত কম অর্থ ব্যয় করবে, আদিকালের বা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা আছেন, তারা বলার চেষ্টা করতেন যত কম অর্থ ব্যয় করবে সরকার যত কম অর্থ ব্যয় করবে সরকার, জিনিসটা নাকি তত ভালো। যত কম অর্থ ব্যয় করবে সরকার, তত ভালো। এইটা বলার চেষ্টা করা হতো। যত কম অর্থ ব্যয় করবে সরকার, ওই সরকারটা নাকি তত ভালো। কিন্তু বর্তমানে কিন্তু এই ধারণার পরিবর্তন হয়েছে। বর্তমানে আর আমরা এভাবে বিশ্বাস করি না। বর্তমানে আমরা বিশ্বাস করি নাগরিকদের কল্যাণে। নাগরিকদের কল্যাণে যেই রাষ্ট্র যত বেশি উদ্যোগ নিতে পারে, যেই রাষ্ট্র নাগরিকের কল্যাণে যত বেশি খরচ করতে পারে, সেই রাষ্ট্র তত ভালো। অর্থাৎ ক্লাসিক্যাল ইকোনমিস্ট যারা ছিলেন, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা ছিলেন, অর্থাৎ আগেকালের যে অর্থনীতিবিদরা ছিলেন, তাদের অর্থনীতির ধারণার সাথে বর্তমানের অর্থনীতির ধারণা পুরো বদলে গেছে। বর্তমানে আমরা বলা শুরু করছি যে না, তোমাকে টাকা খরচ করতে হবে। যত বেশি তুমি টাকা খরচ করবা যত ব্যয় করবে, বর্তমানে বলছি যত তুমি ব্যয় করবে তত তুমি ভালো। তার মানে একটা সরকার যত বেশি অর্থ ব্যয় করে সেই সরকারটা তত ভালো। এখন প্রশ্নটা হচ্ছে এই যে ব্যয়টা করবে, এই ব্যয় করার জন্য টাকাটা সে কোথায় পাবে? টাকাটা সে কোথায় পাবে? টাকাটা কোথায় পাবে? সেটাই এখন আমরা দেখব এই ক্লাসে। একটু সামনের দিকে যাওয়া যাক। প্রথমেই একটু খেয়াল করে দেখো, সামনের দিকে গিয়ে আমরা জানতে চাই কোথা থেকে টাকাটা পাবে আর ঠিক কি, কি খাতে মানুষের জন্য টাকাটা খরচ করবে। আর এই জিনিসটা নিয়ে এই জিনিসটা নিয়ে আমরা যে আলোচনা করি সেটাই মূলত সরকারি অর্থ ব্যবস্থা। সেটাই সরকারি অর্থব্যবস্থা। তাহলে সরকারি অর্থব্যবস্থা হচ্ছে অর্থনীতির সেই শাখা যেটা একটা রাষ্ট্রের আয়, রাষ্ট্রের ব্যয়, রাষ্ট্রের ঋণ এবং রাষ্ট্রের বিনিয়োগ, রাষ্ট্র কোথায়, কোথায় টাকাটা ঢালছে? রাষ্ট্র বিনিয়োগ করতে পারে যে আমি চাচ্ছি এখানটাতে টাকাটা ইনভেস্ট করব। অর্থাৎ কোন একজন মানুষ একটা নতুন ব্যবসা করতে চাইছে। রাষ্ট্র বলল, "ঠিক আছে, তুমি আমার কাছ থেকে ৳৫,০০০ ধার নাও। ধার নিয়ে তুমি ব্যবসা করো। সেখান থেকে যদি লাভ করতে পারো, আমাকে কিছু টাকা দিও।" ঠিক এই ব্যাপারটাই হচ্ছে বিনিয়োগ। তাহলে একটা রাষ্ট্র আয় করে, ব্যয় করে, ঋণ গ্রহণ করে এবং বিনিয়োগ করে। এগুলো সংক্রান্ত যে নীতি এবং পদ্ধতি আছে সেটা নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেটা নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেটাই হলো ভাইয়া সরকারি অর্থব্যবস্থা। সেটাই হলো সরকারি অর্থব্যবস্থা। এই সরকারি অর্থব্যবস্থা সম্পর্কে অধ্যাপক ডাল্টন একটা কথা বলেছেন। তিনি বলেছেন, সরকারি অর্থব্যবস্থা সরকারের আয়, ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করে। তাহলে সরকারি অর্থব্যবস্থা হচ্ছে সরকারের আয়-ব্যয়, সরকারের আয়-ব্যয় এবং এদের একটার সঙ্গে আরেকটার সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করবে। প্রশ্ন হলো, এ মানুষটা কে? যে কথাটা বলেছে সে কে? সে হচ্ছে অধ্যাপক ডাল্টন। ভাই সে কোথাকার অধ্যাপক? কোন দেশের মানুষ? উত্তরটা খুব সহজ। উত্তরটা হচ্ছে সে একজন ব্রিটিশ অর্থনীতিবিদ। সে ব্রিটিশ অর্থনীতিবিদ। শুধু তাই না,
সে যে শুধু ব্রিটিশ অর্থনীতিবিদ, শুধু সেটাই না, সে একটা সময় ব্রিটেনের অর্থমন্ত্রী ছিল। আর আমরা প্রত্যেকে জানি ওদের দেশে না যারা অর্থ ওদের দেশে মানে ইংল্যান্ডে যারা অর্থমন্ত্রী হয় তাদেরকে বলা হয় চ্যান্সেলর। তাদেরকে বলা হয় চ্যান্সেলর অব এক্সচেকার। চ্যান্সেলর অব এক্সচেকার বলা হয়। তাহলে চ্যান্সেলর অফ এক্সচেকার ছিলেন এই মানুষটা, অধ্যাপক ডাল্টন। এই কারণে তিনি ইংল্যান্ডের জন্য টাকা কি বেশি খরচ করব না টাকা কম খরচ করব এই ব্যাপারটা চিন্তা ভাবনা করেছেন এবং তারপর তিনি এই সংজ্ঞাটা দিয়েছেন যে সরকারি অর্থব্যবস্থা সরকারের আয়, ব্যয় এবং এদের একটার সঙ্গে আরেকটার সমন্বয় করার কার্যাবলী নিয়ে আলাপ আলোচনা করে। এটার উদ্দেশ্যটা কি থাকে? উদ্দেশ্যটা খুব সহজ। রাষ্ট্রের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, দেশ রক্ষা করা এবং প্রশাসন পরিচালনা করা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। এগুলোই হচ্ছে মূলত আমাদের এগুলোই হচ্ছে মূলত আমাদের একটা অর্থব্যবস্থা বা আয় ব্যয়ের যে ব্যাপারটা সেটার মূল উদ্দেশ্য। কিন্তু প্রশ্ন হলো এটার সাথে আমাদের যে সাধারণ আয় ব্যয় ওটার পার্থক্য কি? আলাদা করে কেন সরকারের আয় ব্যয় নিয়ে আমাকে পড়তে হবে? উত্তরটা খুবই জটিল। তবে চলো আমরা নিজেরা একটু আলাপ করি। প্রশ্নটা খুব সহজ। সরকারি একটু আমরা এখন বইয়ের বাইরে চলে যাচ্ছি। সরকারি এই যে অর্থ ব্যবস্থার কথা আমাদেরকে বলল, সরকারি অর্থ ব্যবস্থার কথা বলেছে। বোঝো সবাই। যেখানে সরকারের আয়, ব্যয় এটা নিয়ে আলাপ আলোচনা করা হয়। প্রশ্ন হচ্ছে এটির সাথে ব্যক্তিগত যে আয় ব্যয় এটির সাথে ব্যক্তিগত যে আয়, ব্যয় সেটার পার্থক্য কি? তাহলে আমার প্রশ্নটা আশা করি ক্লিয়ার যে আমি কেন আলাদা করে সরকারি অর্থব্যবস্থা নিয়ে পড়বো? এটা কি আমার যে প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব ওটার মতোই না? ওটা থেকে কি খুব বেশি আলাদা? কেন পড়ছি এটা? চলো দেখি। প্রথম কথা, তুমি যখন ব্যক্তিগত জীবনে আয় করো আর ব্যয় করো, তখন তুমি কি করো? তখন তুমি তোমার আয় বুঝে আয় বুঝে ব্যয় করো। তাই না? তোমার কাছে যত টাকা আছে সেটা তুমি আগে দেখো। তারপর সেটা বুঝে কিন্তু তুমি ব্যয় করো। অর্থাৎ তুমি আয় বুঝে ব্যয় করছো। আগে তুমি আয় করছো, আগে তুমি আয় করছো, তারপর তুমি টাকাটা ব্যয় করছো। এই হচ্ছে ব্যক্তিগত জীবনে আমরা করে থাকি। তোমার পকেটে ৳১০ আছে। এই ৳১০ থাকার পরই তুমি সিদ্ধান্ত নাও যে ৳৫ দিয়ে এটা কিনবো, ৳৫ দিয়ে ওটা কিনবো। অর্থাৎ আয় বুঝে ব্যয় করছো। কিন্তু একটা সরকারের ক্ষেত্রে বা একটা রাষ্ট্রের ক্ষেত্রে এটা উল্টে যাবে। রাষ্ট্র ব্যয় বুঝে আয় করে। রাষ্ট্র ব্যয় বুঝে আয় করে। সে আগে দেখে যে আমার ঠিক কত টাকা লাগবে। আমার কি ১০০ কোটি লাগবে? না ১,০০০ কোটি লাগবে? না কত হাজার কোটি লাগবে? সে ১ম এ দেখে তার কত টাকার প্রয়োজন, তার কত টাকা ব্যয় করতে হবে। এরপর সেটা বুঝে সে জনগণের কাছ থেকে টাকাটা আয় করা শুরু করে। তাহলে পুরোটাই ব্যক্তিগত আয় ব্যয়ের বিপরীত। ব্যক্তিগত আয় ব্যয় তুমি আয় বুঝে ব্যয় করো। আর এখানে তুমি ব্যয় বুঝে আয় করো। অর্থাৎ তোমার ব্যয় কত করতে হবে সেটা তুমি ফার্স্ট এ দেখো। তারপর ওইটা অনুসরণ করেই হচ্ছে তুমি আয় করা শুরু করে দাও। এরপর চিন্তা করো একজন ব্যক্তির ক্ষেত্রে, একজন ব্যক্তির ক্ষেত্রে কোনটা বেশি ভালো? তোমার কাছে টাকা আছে, বোঝো ব্যাপারটা। তোমার কাছে টাকা আছে ৳১০। একজন ব্যক্তির ক্ষেত্রে টাকা আছে ১০। তোমার জন্য কত টাকা পর্যন্ত খরচ করা ভালো? ৳৮, ৳৯, সর্বোচ্চ ৳৯ পর্যন্ত খরচ করা ভালো। অল্প কিছু টাকা নিজের জন্য সঞ্চয় করা, পরে খরচ করবে, সেজন্য সঞ্চয় করা অবশ্যই ভালো। যেন বিপদের দিনে তুমি নিজেকে রক্ষা করতে পারো। এটা না ভালো? অবশ্যই এটা ভালো। তাহলে তোমার কিছু টাকা এক্সট্রা মনে করো ৳২ বা মনে করো ৳১ অতিরিক্ত সঞ্চয় হিসাবে রেখে দেওয়া ভালো। এই টাকাটাকে বলে ভাইয়া উদ্বৃত্ত। এই টাকাটাকে কি বলে ভাইয়া? উদ্বৃত্ত মানে অতিরিক্ত টাকা রেখে দেয়া। উদ্বৃত্ত এটা ভালো। তাহলে একজন ব্যক্তির ক্ষেত্রে উদ্বৃত্ত অর্থ রেখে দেয়াটা ভালো। একজন ব্যক্তির ক্ষেত্রে উদ্বৃত্ত অর্থ রাখা ভালো। একজন ব্যক্তির ক্ষেত্রে কি ভাই? উদ্বৃত্ত অর্থ, অতিরিক্ত টাকাটা রেখে দেওয়া ভালো। কিন্তু একটা রাষ্ট্রের ক্ষেত্রে কি হবে? একটা রাষ্ট্রের ক্ষেত্রে কোনো উদ্বৃত্ত না।
বরং রাষ্ট্রের ক্ষেত্রে আমরা রাখবো হচ্ছে ঘাটতি। রাষ্ট্রের ক্ষেত্রে আমরা অনেক টাকা নিয়ে কথা বলছি তো, তাহলে রাষ্ট্রের ক্ষেত্রে ঘাটতি বাজেট হলে হচ্ছে ভালো। মানে কি? মানে হচ্ছে তুমি ব্যয় করবা ধরো হচ্ছে ৳১০০,০০,০০,০০০। তুমি ব্যয় করবা ৳১০০,০০,০০,০০০। তুমি আয় করতে পারছো ৳৮০,০০,০০,০০০। তাহলে বাকি ৳২০,০০,০০,০০০, বাকি ৳২০,০০,০০,০০০ হচ্ছে তোমার ঘাটতি। বাকি ৳২০,০০,০০,০০০ হচ্ছে তোমার ঘাটতি। যে ভাই আমার দরকার ছিল এত টাকা, আমি অত টাকা জোগাড় করতে পারি নাই। কিছু টাকা ঘাটতি রয়েছে। তাহলে এইরকম ঘাটতি যদি থাকে সেটা একটা রাষ্ট্রের জন্য ভালো। সেটা একটা রাষ্ট্রের জন্য ভালো। তুমি প্রশ্ন করবে, "এটা কেমন কথা বললেন? আমার দরকার খরচ করার জন্য ৳১০০,০০,০০,০০০ পেয়েছি মাত্র ৳৮০,০০,০০,০০০ এটা কিভাবে ভালো হয়?" এটাই তো ভালো। তুমি জনগণকে বোঝাতে পারবা, "হে জনগণ, দেখো তোমাদের উন্নতি করার জন্য ৳১০০,০০,০০,০০০ দরকার ছিল। কিন্তু তোমরা ঠিকমতো ট্যাক্স দাও না। তার কারণে মাত্র ৳৮০,০০,০০,০০০ হইছে। দেশ ৳২০,০০,০০,০০০ লসে আছে।" জনগণের মাথায় ঢোকাতে পারবা। জনগণকে বলতে পারবা যে, "তোমরা কর ফাঁকি দিও না।" জনগণকে বলতে পারবা, "তোমরা যখন রাষ্ট্রের কোনো একটা সুবিধা নিবা, মনে করো তুমি রেলে চড়ছো, ঠিকভাবে রেলের টিকেটটা কাটিও। মনে করো তুমি হচ্ছে মেট্রো রেলে চড়ছো, ঠিকভাবে টিকেটটা কাটিও। মনে করো তুমি চিড়িয়াখানায় গেছো, ঠিকভাবে টিকেটটা কাটিও।" কেন? কারণ এই যে মেট্রো রেলের টিকেটের টাকা সরকারের পকেটে যাচ্ছে। রেলের টিকেটের টাকা সরকারের পকেটে যাচ্ছে। চিড়িয়াখানাতে তুমি যে টিকেটটা কাটছো সরকারের পকেটে যাচ্ছে। তুমি যে করটা দিচ্ছ সরকারের পকেটে যাচ্ছে। যখনই একটা দেশে এমন ঘাটতি বাজেট থাকে তখনই সরকার জনগণকে এটা বোঝাতে পারে যে, "দেখো আমাদের দেশটা ঘাটতিতে আছে, সুতরাং তোমরা সবকিছু ঠিকভাবে দিও।" অর্থাৎ তারা একটা বার্তা দিতে পারে। আর এই কারণেই একটা রাষ্ট্রের জন্য ঘাটতি বাজেট থাকা ভালো। কারণ রাষ্ট্র যদি বলে যে, "না দেখো আমাদের দরকার ছিল ৳৮০,০০,০০,০০০। ব্যয় করতে চেয়েছিলাম ৳৮০,০০,০০,০০০। কিন্তু তোমরা জনগণ এত সুন্দর করে কর দিয়েছো, এত সুন্দর করে সব ফি দিয়েছো। টাকা হয়ে গেছে ৳১০০,০০,০০,০০০।" জনগণ সাথে, সাথে ভাববে, "কি বললেন? ৳২০,০০,০০,০০০ আমরা এক্সট্রা দিছি। আগামী বছর থেকে তাহলে ট্যাক্স দিব না। আগামী বছর থেকে ট্যাক্স দিব না। আগামী বছর থেকে তাহলে মেট্রো রেলে একটু বিনা পয়সায় চড়ে ফেলার চেষ্টা করব। রেলে বিনা পয়সায় ঘোরার চেষ্টা করব। চিড়িয়াখানা দেয়াল টপকে ঢুকে যাওয়ার চেষ্টা করব। ট্যাক্স-টুক্স দিব না।" আরে কেন দিব? সরকারের কাছে তো টাকা আছে এক্সট্রা। আমি কেন দিব? তাহলে জনগণ যেন এটা না করে, জনগণ যেন এটা না করে তার কারণে তারে বুঝাইতে হবে। আমরা বাজেটটা কিন্তু ঘাটতি বাজেট। এমনকি তুমি শুনলে অবাক হবা, আমেরিকার বাজেটও একটা ঘাটতি বাজেট। আমেরিকার বাজেটও একটা ঘাটতি বাজেট। তাহলে একজন ব্যক্তির জন্য যদি উদ্বৃত্ত থাকে অর্থ, অর্থাৎ কিছু অর্থ পরে খরচ করার জন্য এক্সট্রা থাকে, ভালো। কিন্তু রাষ্ট্রের জন্য বাজেট বলতে হবে যে, "না, আমার এক্সট্রা নাই, বরং আমার ঘাটতি থাকলে ভালো।" রাষ্ট্রের জন্য ঘাটতি থাকলে ভালো। এখন তুমি প্রশ্ন করতে পারো, তাহলে রাষ্ট্র যদি বিপদে পড়ে? এখন রাষ্ট্রের কাছে মনে করেন টাকা-পয়সা নাই। রাষ্ট্র সব টাকা খরচ করে ফেলছে। জনগণকে বলতেছে, "হে জনগণ, আমি কিন্তু বিপদে আছি। তোমরা ট্যাক্স-টুক্স দিও।" এই মুহূর্তে হঠাৎ করে যদি একটা বন্যা হয়, হঠাৎ করে যদি একটা ঘূর্ণিঝড় হয়, হঠাৎ করে যদি একটা ভূমিকম্প হয়, তখন কি হবে? আরে ভাই, তখন সরকারকে বাঁচানোর জন্য বিশ্বব্যাংক আছে। বিশ্বব্যাংক আছে। আমেরিকার মতো বড়, বড় দেশগুলো আছে যারা আমাদেরকে সাহায্য দান করবে। তাহলে সরকারের এই যে অর্থ আয় করার জায়গা অনেক বেশি। সরকারের অর্থ আয়ের উৎস অনেক ব্যাপক। তাহলে তুমি বলে ফেলো অর্থ আয়ের উৎস, অর্থ আয়ের উৎস। সরকারের অর্থ আয়ের উৎস অনেক ব্যাপক। সে অনেক জায়গা থেকে যদি দরকার হয়, সে যদি বিপদে পড়ে অর্থ আয় করতে পারবে। আর আমাদের ব্যক্তিগতভাবে আয়ের উৎস এত ব্যাপক না। ব্যক্তিগতভাবে ভাইয়া আয়ের উৎস সীমিত। ব্যক্তিগতভাবে আয়ের উৎস সীমিত। এই কারণে সরকার চাইলেই এই যে আয়, অর্থ আয়, আয় কি বেশি করব না কম করব এটা পরিবর্তন করতে পারে। অর্থাৎ সরকারের আয়টা পরিবর্তনশীল। সরকারের আয় পরিবর্তনশীল। কিন্তু ব্যক্তিগত জীবনে তোমার আমার আয় নির্দিষ্ট। খুব বেশি পরিবর্তন হয় না। প্রতি মাসে তুমি কত টাকা বেতন পাবা, প্রতি মাসে তুমি কত টাকা খরচ করবা, এটা মোটামুটি ফিক্সড। ঠিক আছে? সুতরাং তোমার আয় পরিবর্তন করতে পারবে না। ব্যয় তুমি চাইলে বাড়াইতে পারো। হঠাৎ করে একদিন গিয়ে বেশি জিনিসপত্র কিনে ফেলছো বন্ধুর থেকে টাকা-টুকা ধার করে। কিন্তু আয় খুব একটা তুমি বাড়াতে বা পরিবর্তন করতে সহজে পারো না। ডিফারেন্স। এরপর সরকার চাইলেই টাকা ছাপাতে পারে। সরকার চাইলেই টাকা ছাপাতে পারে। টাকা ছাপিয়ে সে নিজের হাতে অর্থ নিয়ে আসতে পারে। কিন্তু তুমি টাকা-টুকা ছাপাতে পারবা না। ছাপাতে পারবে না। ঠিক আছে? এর পরবর্তীতে তুমি আবার চিন্তা করো, একজন
সরকারি অর্থব্যবস্থা, সরকারি আয়, ব্যয় ওটা কি গোপন? সরকারের আয় ব্যয় তুমি চিন্তা করো এটা কি গোপন? উত্তর হচ্ছে না ভাইয়া। সরকারি অর্থব্যবস্থায় গোপনীয়তা থাকে না, গোপন থাকে না। বরং সরকারের অর্থব্যবস্থার দায়িত্বে যিনি থাকেন অর্থাৎ আমাদের সম্মানিত অর্থমন্ত্রী যিনি উনি প্রতি বছর বাজেট পেশ করতে হয়। বাজেট মানে কি? বাজেট মানে হচ্ছে এই বছর আমরা কত টাকা ব্যয় করব সেটা এবং সেই ব্যয় করার টাকা কোথা থেকে জোগাড় করব ওটার পরিকল্পনা জনগণকে জানানো। ওটার পরিকল্পনা জনগণকে জানানো। প্রতি বছর আমাদের সম্মানিত অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা বাজেট পেশ করে বাজেট পেশ করে। তাহলে সরকারের যে আয় ব্যয় সরকারের যে আয় ব্যয় ওটা গোপন থাকতে পারে না। ওটা গোপন থাকতে পারে না। ওটা জনগণের কাছে এসে প্রকাশ করতে হয়। জনগণের কাছে এসে প্রকাশ করতে হয়। এইবার তুমি চিন্তা করো ব্যক্তির ক্ষেত্রে। ব্যক্তির আয় ব্যয়। তোমার আব্বু কত টাকা আয় করে? কত টাকা ব্যয় করে? কোন খাতে ব্যয় করে? এটা কি সবাইকে এসে বলে? এটা কি সবাইকে বলে? আমি কি সবাইকে বলি যে, "ভাই আমি কিন্তু এই মাসে এত টাকা আয় করছি। মনে কিছু নিয়েন না। এই খাতে খরচ করছি। কিছু টাকা দিয়ে জিনিসপত্র কিনছি, কিছু টাকা দিয়ে মোবাইল কিনছি, কিছু টাকা ব্যয় করছি, ঘুরছি, ফিরছি, খাইছি।" এগুলো কিন্তু আমরা বলি না সাধারণত। তার মানে হচ্ছে সরকারের আয় ব্যয়ের ব্যাপারটা গোপন থাকছে না, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে সেটা থাকবে গোপন। ব্যক্তির ক্ষেত্রে সাধারণত তুমি যদি তার পরিবারের কেউ না হও, গোপন থাকে। সাধারণত তার বিরুদ্ধে যদি কোনো মামলা মোকদ্দমা না দায়ের করা হয়, কেউ তার আয় ব্যয়ের কথাবার্তা জানার অধিকার রাখে না। তাহলে একটাবার তুমি চিন্তা করে ফেলো সরকারি অর্থব্যবস্থা, সরকারি অর্থব্যবস্থা এবং ব্যক্তিগত আয় ব্যয়ের মধ্যে অনেকটুকু পার্থক্য আছে। এরপর সরকারি অর্থব্যবস্থার এই আয় ব্যয়ের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। মানে মানুষের যেন কল্যাণ হয় সেটা নিশ্চিত করা। ব্যক্তিগত আয় ব্যয়ের উদ্দেশ্য কি? ব্যক্তিগত আয় ব্যয়ের উদ্দেশ্য হচ্ছে ভাই ব্যক্তিগত স্বার্থ। আমার নিজের স্বার্থের কথা আমি চিন্তা করব। এতজনের কথা চিন্তা করার টাইম আছে নাকি রে ভাই? ব্যক্তিগত স্বার্থ। তাহলে একটাবার চিন্তা করো, এই হচ্ছে ভাই আমাদের সরকারি আয় ব্যয় এবং ব্যক্তিগত আয় ব্যয়ের মধ্যে পার্থক্য। একটার মধ্যে আয় বুঝে ব্যয় করে আর ওখানে ব্যয় বুঝে আয় করে। ১ম এ চিন্তা করে কত কোটি টাকা ব্যয় করব নাগরিকদের জন্য। পদ্মা সেতু বানাবো না কি বানাবো? জনগণের বেতন কি বাড়াবো না বেতন ঠিক রাখবো? সুতরাং আগে ঠিক করে কত টাকা ব্যয় করব সেটা বুঝে সে আয় করা স্টার্ট করে। কিভাবে আয় করে? পরে পড়াবো। এরপর সাধারণত সরকারের জন্য ঘাটতি, আমার অর্থের ঘাটতি আছে। এটা দেখানো ভালো, কিন্তু ব্যক্তির জন্য উদ্বৃত্ত থাকা ভালো। কিছু টাকা বিপদে পড়লে খরচ করতে হবে, সেটা রাখা দরকার আছে। এরপর সরকারি অর্থব্যবস্থায় অর্থ আয়ের উৎস ব্যাপক। সে বিভিন্ন জায়গা থেকে আয় করতে পারবে, ঋণ নিতে পারবে। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে আয়ের উৎস সীমিত। এরপর সরকারি অর্থব্যবস্থায় সে টাকা চাপাতে পারবে, কিন্তু ব্যক্তিগত আয় ব্যয়ের ক্ষেত্রে সে টাকা চাপাতে পারবে না। এরপর সরকারি অর্থব্যবস্থা গোপন থাকে না, এটা প্রকাশ করতে হয়। জনগণকে জানাতে হয়। আর ব্যক্তিগত আয় ব্যয় এটি সম্পূর্ণ গোপন থাকে। তাহলে এই সকল কারণে সরকারের আয় ব্যয়টা ব্যক্তির আয় ব্যয় থেকে পৃথক। ব্যক্তির আয় ব্যয় থেকে আলাদা। আর ঠিক এ কারণেই তুমি তোমার নিজের জীবনের আয় ব্যয় দিয়ে সাধারণভাবে এটা বুঝে ফেলতে পারবা না। আরে তাই তো আলাদা করে বইয়ের পৃষ্ঠার মধ্যে অধ্যায় আকারে এটা আমাদেরকে পড়তে হয়। তাহলে এখন আমরা একটু জানার চেষ্টা করব সরকার ঠিক কোথা থেকে আয়টুকু করে। কোথা থেকে আয়টুকু করে। তারপর আমরা দেখব সে কোথায় এটা ব্যয় করতেছে। চলো দেখা শুরু করি। একটু সামনে আগাই। আ এত সামনে চলে যাচ্ছিস কেন ভাইয়া? যেও না। এত বেশি সামনে যেও না। তাহলে বাংলাদেশ সরকারের আয় করার উৎস দেখছি। কেমন? ১ম এ আয়ের উৎস দেখছি। বাংলাদেশ সরকারের আয়ের উৎস, আয়ের উৎস মূলত ২ টি প্রধান ভাগে বিভক্ত। আমাদের দেশের সরকারের আয়ের উৎস ২ টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে কর রাজস্ব, কর রাজস্ব, আরেকটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। একটা হচ্ছে কর রাজস্ব, আরেকটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। ১ম প্রশ্নটা হচ্ছে ভাইয়া কর এই জিনিসটা কি? এই যে আমরা এখানে একটা শব্দ পড়ছি কর। ইংরেজিতে যেটাকে আমরা বলে থাকি ট্যাক্স। এই শব্দটার মানে কি? ট্যাক্স শব্দটার মানে কি? উত্তরটা খুব সহজ। সরকার আমাদের উপরে এই জিনিসটা আরোপ করে।
সরকার আমাদের উপর ট্যাক্স আরোপ করে এবং আমরা কোনো কিছুর প্রত্যাশা ব্যতি রেখে মানে সে আমার থেকে টাকাটা নিল, ট্যাক্সটুকু নিল। বিনিময়ে কি আমি তার কাছ থেকে কিছু সরাসরি পাবো? উত্তর হচ্ছে না। আপনি চিন্তা করেন, একটা দোকানে যখন আপনি যান, আপনি ওকে কিছু টাকা দিয়েছেন। বিনিময়ে ও আপনাকে কিছু না কিছু একটা দেয়। হয়তো একটা চিপস দেয়, হয়তো একটা মানে আপনি যেটা কিনতে চান। যেমন ধরেন আপনি একটা মজো কিনতে চেয়েছেন। তাকে জিজ্ঞেস করেছেন কত? সে বলেছে ৳২০। আপনি ৳২০ একটা নোট দিলেন, সে আপনাকে একটা মজো দিল। একটা বিনিময় সম্পাদিত হলো। একটা বিনিময় সম্পাদিত হলো। কিন্তু করের ক্ষেত্রে রাষ্ট্রকে রাষ্ট্রকে এই অর্থটি প্রদান করতে হয় কোনো কিছুর প্রত্যাশা ব্যতি রেখে। মানে আপনি এটার বিনিময়ে কিছু একটা পাবেন। আশায় আছেন যে মজটা তো দিব। দিচ্ছে না কেন? এই প্রত্যাশাটা করতে পারবেন না। তাহলে ট্যাক্স ব্যাপারটা কি হচ্ছে? ট্যাক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা রাষ্ট্র আমাদের উপরে আরোপ করে, রাষ্ট্র আমাদের উপরে আরোপ করে এবং কোন সরাসরি একটা কঠিন বাংলা আছে। সেটা হচ্ছে ভাইয়া প্রত্যক্ষ। কি বাংলা? প্রত্যক্ষ। সরাসরি একটা কঠিন বাংলা আছে প্রত্যক্ষ। তাইলে কোন প্রত্যক্ষ বা সরাসরি সরাসরি প্রতিদানের মানে টাকাটা দিচ্ছেন যে সেটা প্রতিদানের আশা, প্রতিদানের আশা ব্যতি রেখে মানে প্রতিদানের আশা বাদে, প্রতিদানের আশা ব্যতি রেখে সরকারকে সরকারকে যে অর্থ আমরা দেই, যে অর্থ প্রদান করা হয়, যে অর্থ প্রদান করা হয়, যেই অর্থ প্রদান করা হয় তাকে তাকে কর বা ট্যাক্স বলে। তাকে কর বা ট্যাক্স বলে। তাহলে কোনো প্রত্যক্ষ বা সরাসরি প্রতিদানের আশা ব্যতি রেখে প্রত্যক্ষ বা সরাসরি প্রতিদানের আশা ব্যতি রেখে সরকারকে যে অর্থটা আমাদের দিতে হয়, ওই টাকাটাকে আমরা বলে থাকি ট্যাক্স বা বাংলাতে কর। বাংলাতে কর। আর এই করের টাকাটাকে তারা হচ্ছে আয় হিসাবে দেখে, এই কারণে এটাকে বলতেছে কর রাজস্ব। কর রাজস্ব। আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এই কর নেওয়ার জন্যই একটা বোর্ড আছে। বোর্ডটার নাম হচ্ছে ভাইয়া এনবিআর। এনবিআর। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ঠিক আছে? জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড। ভাইয়া এটা কোথায়? এটা ঢাকার আগারগাঁওতে। এটা ঢাকার আগারগাঁওতে এনবিআর। ঠিক আছে? ওরাই মূলত আমাদের থেকে এই রাজস্ব এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করে থাকে। সরকার যে আয় করে, সরকার যে আয় করে তার ৮২ থেকে ৮৫ ভাগই ৮২ থেকে কোন বইতে ৮২, কোন বইতে ৮৩, ৮৪, ৮৫ পর্যন্ত লেখে। ৮২ থেকে ৮৫ ভাগই আসে সরকারের আয়ের ৮২ থেকে ৮৫ ভাগই আসে মূলত এই কর রাজস্ব থেকে। ৮২ থেকে ৮৫ ভাগই আসে কর রাজস্ব থেকে। ঠিক আছে? সাধারণত ব্যক্তির উপরে বা প্রতিষ্ঠানের উপরে সরকার এটা ধার্য করে। সরকার এটা ধার্য করে। ঠিক আছে? এটার অনেকগুলা খাত আছে। খাতটা আমরা পরে দেখছি। এরপর কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব। এটাও সরকার আপনার উপরে আরোপ করবে। তবে যখন আপনি সরকারকে টাকাটা দিবেন, বিনিময়ে আপনিও সরকারের কাছ থেকে কিছু একটা পাবেন। করের মধ্যে আপনি কিছু পেতেন না। সহজে কথাটা বোঝেন। করের মধ্যে আপনি যখন তাকে অর্থটা প্রদান করছেন, সরকারকে যখন অর্থটা দিচ্ছেন, আপনি কোনো কিছু পেতেন না। কিন্তু এইবার কর বহির্ভূত যে রাজস্ব আছে, সেখানে আপনি যদি করটুকু দেন, বিনিময়ে আপনি কিছু একটা পাবেন। কি পাবেন? সেটা আমরা পরে আপনাকে দেখাচ্ছি। তাহলে এই ২ ভাবে হচ্ছে সরকার জনগণের কাছ থেকে নিজ দেশের জনগণ বা জনগণের প্রতিষ্ঠানের কাছ থেকে আয় করে থাকে। নিজ দেশের জনগণ বা প্রতিষ্ঠানের কাছ থেকে আয় করে থাকে। তাহলে আমরা ব্যক্তিগত আয় ব্যয় এবং সরকারি আয় ব্যয়ের পার্থক্য করে ফেলেছি। কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব এই ২ টার পার্থক্য জেনে ফেলেছি। এবং আমরা জেনে ফেলেছি সরকারি অর্থ ব্যবস্থা বা সরকারি আয় ব্যয় এই জিনিসটা বলতে কি বোঝায়? আপনারা একটু জানাবেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা? এর পরপরই আমরা ঢুকে যাব কর রাজস্ব। এই জিনিসটা কি? এটার আরো ডিপে। একটু জানাবেন এতদূর পর্যন্ত যে আলোচনা করেছি সেটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটুকু করেছি সেটুকু বুঝতে পেরেছেন কিনা একটু জানিয়ে ফেলুন। আমরা এতক্ষণ যা পড়েছি চমৎকার তালহা লিখেছে ক্লিয়ার, মহিনুর লিখেছে ক্লিয়ার, চমৎকার। কোন প্রশ্ন থাকলেও সেটা লিখবো। কেমন? কেউ লিখবো না যে বুঝি নাই।
কি বুঝি নাই সেটা বলব। ঠিক আছে? আচ্ছা, চমৎকার। আচ্ছা, তাসমিয়া বলেছে তার কাছে একদমই ক্লিয়ার। আচ্ছা, চমৎকার। অসাধারণ। আচ্ছা, এ কি একটা সুন্দর প্রশ্ন করছে। একজন বলছে, "শিখর বার্ডের কালার নাই কেন?" কালারটা উড়ে গেছে। গেঞ্জিটা পুরনো হয়ে গেছে। কি আর করব বলো? আচ্ছা, বহির্ভূত মানে কি? চমৎকার! বহির্ভূত মানে হচ্ছে বাইরের। ঠিক আছে? শুল্ক, কি সুন্দর একটা প্রশ্ন। শুল্ক। সুন্দর একটা প্রশ্ন পেয়েছি। বহির্ভূত মানে কি? আচ্ছা, আরেকটু বলব। ঠিক আছে। হ্যাঁ, কি বলছে সে? টেক্সট টু উপরে চলে গেল। ট্যাক্স তো তাহলে আমাদের কল্যাণে ব্যবহৃত। হ্যাঁ, এটাও বলব আবার তাহলে। আচ্ছা, ব্যতিরেকে মানে কি? আচ্ছা, রাজস্ব মানে কি? চমৎকার! কর বহির্ভূত রাজস্ব সে বুঝেনি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ইশতিয়াক খুব সুন্দর একটা প্রশ্ন করেছ। চমৎকার! ওকে, মোটামুটি আমি বুঝে গেছি কার কি প্রশ্ন আছে। চমৎকার! চলো, এইবার একটু থামি। আমরা আবার আমাদের আলোচনায় ফেরত যাই। অনেকগুলো প্রশ্ন পেয়েছি। একটা, একটা করে দেখে ফেলি। ১ম প্রশ্ন, একজন বলেছে একটু আরেকবার পুরোটা। তাহলে দেখো, সরকার অর্থের দরকার আছে সরকারের। অর্থের দরকার আছে। কারণ সে বিভিন্ন জায়গাতে অর্থটা খরচ করে। তাহলে এই যে অর্থটা দরকার আছে, সেটা সে কোথায় পাবে? সেটা সে কোথায় পাবে? সরকার নিজ দেশের জনগণের কাছ থেকে, নিজ দেশের জনগণের কাছ থেকে ২ উপায়ে অর্থ সংগ্রহ করে। নিজের জনগণের কাছ থেকে ২ উপায়ে অর্থ সংগ্রহ করে। একটা হচ্ছে কর রাজস্ব, একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। বহির্ভূত মানে বাইরে। বহির্ভূত মানে বাইরে। তাহলে এটা কর রাজস্ব, আর এটা এই করের বাইরে যে রাজস্ব আছে। করের বাইরে যে রাজস্ব আছে, বহির্ভূত মানে বাইরে। করের বাইরে যে রাজস্বগুলো আছে। এরপর একজন প্রশ্ন করেছে, কর এই জিনিসটা কি? কর হচ্ছে ভাইয়া কোনো প্রত্যক্ষ বা সরাসরি প্রতিদানের আশা ছাড়া, প্রতিদানের আশা ছাড়া, ব্যতিরেকে মানে হচ্ছে বাদে বা ছাড়া। তাহলে প্রত্যক্ষ বা সরাসরি প্রতিদানের আশা ছাড়া সরকারকে যে অর্থটা আমরা দেই, সেটাকে আমরা বলে থাকি কর। আর করের বাইরে যে রাজস্বটা আছে, সেখানে দেখা যায় আমরা সরাসরি কোনো না কোনো একটা সুবিধা সরকারের কাছ থেকে পাই। মানে সরকারকে টাকাটা দেওয়ার বিনিময়ে আমরা সরাসরি কোনো না কোনো সুবিধা পাই। কি সুবিধা পাই সেটা আমরা পরে দেখব। এরপর এখানে একজন প্রশ্ন করেছে, শুল্ক। এই ব্যাপারটা আসলে কি? একটু ক্লিয়ার করে ফেলা যাক। শুল্ক, শুল্ককে ভাইয়া ইংরেজিতে বলা হয় ট্যারিফ। শুল্ককে ইংরেজিতে বলা হচ্ছে ট্যারিফ। এই যে আমাদের কর রাজস্ব, কর রাজস্বের মধ্যে একটা জিনিস হচ্ছে শুল্ক। প্রশ্ন হচ্ছে, একটা জিনিস হচ্ছে শুল্ক। কিন্তু জিনিসটা কি? চলো, জিনিসটা কি সেটা পরের স্লাইডেই দেখে ফেলি। তাহলে এই স্লাইডটার মধ্যে খেয়াল করে দেখো, কর রাজস্বের, এই যে আগের স্লাইডে পড়েছ, কর রাজস্ব জিনিসটা, এই স্লাইডটার মধ্যে কর রাজস্ব কিভাবে নেই তার অনেকগুলো ভাগ আছে। কর রাজস্ব কিভাবে নেয় অনেকগুলো ভাগ আছে। যেমন প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বাণিজ্য শুল্ক। বাণিজ্য শুল্ক। শুল্ক বোঝো। এই শব্দটার ইংরেজি তোমাকে বলেছি ট্যারিফ। এই শব্দটার ইংরেজি বলেছি ভাইয়া ট্যারিফ। মনে করো তুমি বাংলাদেশে কোনো কিছু একটা আমদানি করবা, বা বাংলাদেশ থেকে কিছু একটা রপ্তানি করবা। তুমি জানো আমদানি করা মানে হচ্ছে দেশের ভিতরে ঢোকানো, রপ্তানি করা মানে হচ্ছে দেশ থেকে বের করা। মনে করো তুমি আমেরিকা থেকে একটা গাড়ি নিয়ে আসতেছো, একটা কার, আমেরিকা থেকে একটা কার নিয়ে আসতেছো। তাহলে কারটা তুমি কি করাচ্ছ? যেকোনো ৩ টার একটা পথে ঢুকাবা। হয় তুমি আকাশ পথে নিয়ে আসবা, নাহলে তুমি পানির পথে নিয়ে আসবা, নাহলে তুমি হচ্ছে মাটির পথে নিয়ে আসবা। যদি আকাশ পথে আনো তাহলে এয়ারপোর্ট দিয়ে ঢুকাবা বাংলাদেশে ওই গাড়িটা। যদি তুমি পানির পথে নিয়ে আসো, হয় সমুদ্র বন্দর দিয়ে ঢোকাবা, নাহলে নদী বন্দর দিয়ে ঢোকাবা। যদি এটা স্থলপথে মানে মাটির উপর দিয়ে চালায় নিয়ে আসো, তাহলে তুমি স্থলবন্দর দিয়ে ঢোকাবা। যেখান দিয়েই ঢোকাও না কেন, বাংলাদেশ রাষ্ট্রে তুমি ঢোকাইতেছো ওই গাড়িটা। তখন বাংলাদেশ সরকার তোমাকে বলবে কিছু টাকা দাও। তুমি এই যে গাড়িটা ঢোকাইতেছো, গাড়িটা বৈধ না অবৈধ এটা চেক করার জন্য এই যে এতগুলা বন্দরকে আমি বসায় রাখছি, এগুলা চালাইতে টাকা লাগে না? লাগে তো। সো এই টাকা আমি কোথায় পাবো? সো তুমি কিছু টাকা দিয়ে ফেলো। তাহলে একটা পণ্য দেশে ঢোকানোর জন্য মানে আমদানির জন্য, মানে কি? আমদানির জন্য সরকারকে টাকা দিচ্ছ।
আবার তুমি যদি কোনো একটা পণ্য আমেরিকাতে বিক্রি করবা, মনে করো টি-শার্ট তুমি আমেরিকাতে পাঠাবা বিক্রি করবা, তাহলে দেশের এয়ারপোর্ট দিয়ে বা দেশের হচ্ছে সি-পোর্ট দিয়ে, সমুদ্র বন্দর দিয়ে বা নৌ পোর্ট গুলো দিয়ে তুমি এই প্রোডাক্টটা বের করবা। তাহলে বের করতেছো, আবার বলবে টাকা দাও। কিসের জন্য? রপ্তানি করতেছো না। সো আমার এই পোর্টকে কিছু টাকা দিবা। এয়ারপোর্ট হইতে পারে, সি-পোর্ট হইতে পারে, যেই পোর্টই হোক, যেই বন্দরই হোক না কেন, টাকা দাও। এই টাকাটুকুকে বলা হয় ভাইয়া শুল্ক বা ট্যারিফ। তাহলে আমদানি রপ্তানি করার জন্য, আমদানি রপ্তানি করার জন্য পণ্য দেশে ঢোকাও বা দেশের বাইরে পাঠাও, দেশে ঢোকাও বা দেশের বাইরে পাঠাও। এই জন্য সরকারকে, এই জন্য সরকারকে যে টাকাটুকু দিতে হয় সেটাকেই বলে ভাইয়া শুল্ক। আর পণ্য বাইরে যে পাঠাচ্ছ, আমদানি বা রপ্তানি যে করছো, এটাকে বলে বাণিজ্য। এটাকে বলে বাণিজ্য। ব্যবসা করতেছো না, ব্যবসা বাণিজ্য। পণ্যটা বাইরে থেকে আনতেছো বা পণ্যটা বাইরে পাঠাচ্ছ, বাণিজ্য করছো। বাণিজ্য করার জন্য দিচ্ছ যেটা, সেটাই বাণিজ্য শুল্ক। বাণিজ্য করার জন্য দিচ্ছ যেটা, সেটাই হচ্ছে বাণিজ্য শুল্ক। তোমরা জানো আমাদের এক চাচ্চু আছেন, চাচ্চুর নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চাচ্চু, চিনো তোমরা নিশ্চয়ই। এই ডোনাল্ড ট্রাম্প উনি কি করছে জানো? উনি বাংলাদেশের উপরে 20% ট্যারিফ বসাইছে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরে 20% শুল্ক বসিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরে 20% শুল্ক বসিয়েছেন। তুমি বলবা এই কথাটার মানে কি ভাইয়া? এই কথাটার মানে কি? ডোনাল্ড ট্রাম্প খেয়াল করে দেখছে যে তার দেশে অর্থাৎ আমেরিকাতে অনেক বাংলাদেশি প্রোডাক্ট ঢোকে। অনেক বাংলাদেশি প্রোডাক্ট ঢোকে এবং এত বেশি বাংলাদেশি প্রোডাক্ট আমেরিকাতে ঢোকে যার কারণে আমেরিকান পণ্যটা বিক্রি হয় না। তো বলবো বুঝি নাই, আবার বোঝান। বোঝো, বাংলাদেশের শ্রমিক খুব কম টাকায় কাজ করে। আমেরিকার শ্রমিক কম টাকায় কাজ করে না। বাংলাদেশে একটা টি-শার্ট উৎপাদন করতে যত টাকা লাগে, আমেরিকাতে একটা টি-শার্ট উৎপাদন করতে টাকা বেশি লাগে। ঠিক এই কারণে বাংলাদেশের একটা টি-শার্ট উৎপাদন করতে শ্রমিকরে টাকা দিচ্ছ কম, বাড়ি ভাড়াটা কম, বিদ্যুতের বিলটা কম, গ্যাসের বিলটা কম, তাই এই জামাটা বানাইতেও টাকা লাগছে কম। আমেরিকাতে শ্রমিক কম টাকায় কাজ করবে না, বিদ্যুতের বিল কমে হবে না, পানির বিল কমে হবে না, গ্যাসের বিল কমে হবে না, টি-শার্টটাও তাই কম দামে তৈরি হবে না। এই কারণে আমেরিকার টি-শার্টের দাম বেশি, বাংলাদেশের টি-শার্টের দাম কম। আর এই কারণে আমেরিকার ব্যবসায়ীরা চিন্তা করলো, নিজের দেশের টি-শার্টের তো দাম বেশি, তাহলে এটা কিনে যদি বিক্রি করি লাভ করতে পারবো না। তার চেয়ে বরং বাংলাদেশের থেকে টি-শার্ট নিয়ে আসি। কম দামে কিনে বাংলাদেশের থেকে টি-শার্ট নিয়ে আসি। তারপর আমেরিকার মার্কেটে বিক্রি করে লাভ করতে পারবো বেশি। ডোনাল্ড ট্রাম্প বলতেছে, আমার সাথে মজা করো? মজা করো আমার সাথে? তুমি আমার দেশের টি-শার্ট বিক্রি করবা না। তুমি বাইরে থেকে নিয়ে এসে বিক্রি করবা। তাহলে আমার আমেরিকান যে টি-শার্ট মেকার আছে সে তো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে তুমি যেন বাংলাদেশ থেকে বেশি টি-শার্ট না নিয়ে আসতে পারো, তাহলে আমি একটা ব্যবস্থা করলাম। কি ব্যবস্থা? এখন থেকে বাংলাদেশ থেকে যদি তুমি ৳১০০ একটা টি-শার্ট কিনো, বাংলাদেশ থেকে তুমি ৳১০০ একটা টি-শার্ট কিনে আমেরিকায় ঢোকানোর চেষ্টা করতেছো। তাহলে তুমি আমেরিকান একজন নাগরিক, তুমি বাংলাদেশ থেকে টি-শার্ট আনছো। ওই লোকরে তো ৳১০০ দিচ্ছই। বাংলাদেশের যার থেকে টি-শার্টটা কিনছো তারে তো ৳১০০ দিচ্ছই। আর আমার দেশে যে ঢোকাচ্ছ, আমারে এখন থেকে দিবা ৳২০ করে। আমারে এখন দিবা ৳২০ করে। তার মানে আমেরিকান যে লোকটা টি-শার্টটা কিনতেছে, ওর এখন থেকে খরচ হবে ৳১২০। ওর এখন থেকে খরচ হবে ৳১২০। আগে ৳১০০ নিয়ে যেত, এখন ৳১২০ নিয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প মজা করে হেসে বলতেছে, তাহলে এইবার ধীরে, ধীরে তুমি বাংলাদেশী কাপড়-চোপড় কেনা কমায় নিজের দেশের মানুষের কাপড় কিনবা। আমার দেশের ব্যবসা ভালো হইলো। এই হচ্ছে তাদের পলিসি। একই সাথে আমার দেশের মানুষের থেকে যদি নাও কিনো, তারপরও বাংলাদেশের গুলাই কিনো। কিন্তু এই যে ৳২০, এই ৳২০ এবার আমেরিকার মানুষের উন্নয়নে আমি ব্যয় করব। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ পলিসি। ট্যারিফ পলিসি। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। আমাদের উপরে 20%। আপনি বলবেন, ভাই ভারতের সাথে কিছু করে নাই? ভারতের উপরে, ভারতের উপরে ট্রাম্প আঙ্কেল 50% শুল্ক বসাইছে। 50% শুল্ক বসাইছে। তার মানে হচ্ছে আমেরিকার কোন একজন ব্যবসায়ী ভারত থেকে যদি কোন কিছু নিয়ে যেতে চায়, তাহলে ওই পণ্যটার দাম যদি হয় ৳১০০, ওইটার দাম ভারতীয় ওই লোকটাকে তো ৳১০০ দিতেই হবে। উপরন্তু এটা আমেরিকাতে যখন ঢোকাবে, ডোনাল্ড ট্রাম্পকে বা সরকারকে ৳৫০ করে দিতে হবে। বা ডোনাল্ড ট্রাম্পকে ৳৫০ করে দিতে হবে। তাহলে এই জিনিসটাই হচ্ছে বাণিজ্য শুল্ক বা ট্যারিফ। বাণিজ্য শুল্ক বা ট্যারিফ। এখন তুমি বলবে এটাকে কর রাজস্ব কেন বলতেছেন? ভাই দেখো তো, তুমি যে তার এই ট্যাক্সটা দিচ্ছ, এটা এক ধরনের ট্যাক্স, এটা এক ধরনের কর, এটা এক ধরনের কর। এই
করের বিনিময়ে সে তোমারে কি দিছে? ভাই গেঞ্জিটা আমার। আমি তো এটা টাকা দিয়ে ওই বাংলাদেশের লোকটা থেকে কিনছি। আমার গেঞ্জি আমি আনলাম। ও শুধু ওই বন্দর দিয়ে আসার কারণে ৳৫০ রেখে দিছে। বন্দর দিয়ে আসার কারণে ৳২০ রেখে দিছে। কিছু কি দিছে ওই টাকাটার বিনিময়ে? দেশে ঢোকানো ছাড়া মানে কোন একটা জিনিস দেয়া। মনে করো তুমি ৳১০ দিছো তোমার কলমটা দিলাম। তুমি ৳১০ দিছো তোমার টি-শার্টটা দিলাম। কিছু কি দিছে এরকম জিনিস, দ্রব্য কিছু দিছে? না দ্রব্য তো কিছু দেয় নাই। তাহলে তোমাকে আগেই বলেছিলাম কোন কিছু সরাসরি এরকম না দিয়ে যদি তোমাকে সরকার টাকা নিয়ে যায়, দিস ইস কল্ড কর। দিস ইস কল্ড কর। তাহলে বাণিজ্যের ক্ষেত্রে যে করটা এটাকে বলে বাণিজ্য শুল্ক। এটাকে বলে বাণিজ্য শুল্ক। আশা করি ক্লিয়ার। এরপর আবগারি শুল্ক। আবগারি শুল্ক দেশের অভ্যন্তরে অর্থাৎ ভিতরে দেশের ভিতরে উৎপাদিত দেশের ভিতরে অনেক কিছু উৎপাদিত হয় এবং ব্যবহৃত পণ্যের উপরে যেমন চা, চিনি, তামাক, ঔষধ এই শুল্কটা আরোপ করা হয়। এই শুল্কটা আরোপ করা হয়। এটার ২ টা উদ্দেশ্য। এটার ২ টা উদ্দেশ্য। সরকার, তুমি এগুলো উৎপাদন করে ব্যবসা করতেছো, নিজে লাভ করতেছো। তো এটা থেকে সরকারও কিছু টাকা পেতে চায়। অর্থাৎ সরকারও কিছু রাজস্ব বা অর্থ সংগ্রহ করতে চায়। রাজস্ব মানে এখানে অর্থ। ঠিক আছে? মানে সরকার বা রাজ্য যে অর্থটা সংগ্রহ করতেছে, রাজস্ব, কিছু অর্থ সংগ্রহ করতে চায়। পাশাপাশি ক্ষতিকর দ্রব্য তুমি যেন না খাও সেটার ব্যবস্থা করতে চায়। এই কারণে সরকার মদের উপরে বেশি করে ট্যাক্স বসায়। এই কারণে সরকার সিগারেটের উপরে বেশি করে ট্যাক্স বসায়। এই কারণে সরকার তামাকের উপরে বেশি করে ট্যাক্স বসায়। যেন তুমি না খাও। কারণ ট্যাক্স বসালেই, কর বসালেই জিনিসটার দাম যাবে বেড়ে। তুমি আগে কিনতে একটা, এখন বলবা যে না থাক ২ দিনে একটা কিনি এখন। আগে ১ দিনে একটা কিনতা, এখন ২ দিনে একটা কিনবা। তাহলে এই শুল্কটাকে বলে আবগারি শুল্ক। আবগারি শুল্ক। এরপর খেয়াল করে দেখো। তুমি বলবা ভাই এই যে চিনি, চিনির উপরে ধরেন কর বসাইছে সরকার, আবগারি শুল্ক বসাইছে। তো এখানে আমি কি টাকা দিচ্ছি, বিনিময়ে চিনি তো পাচ্ছি। আপনি তো বলছেন কিছু না পাইলে এটা কর রাজস্ব হবে। ভাই দেখো, চিনিটার দাম হচ্ছে ৳১০০। বুঝিও সরকার এটার উপরে কর বসাইছে ৳১০ আবগারি শুল্ক। এরপর তাহলে চিনির মালিককে, চিনির দোকানদারকে সে বলে দিছে বা চিনির যে কোম্পানি আছে তারে বলে দিছে যে কয় কেজি চিনি উৎপাদন করছো? সে বলছে ১০ কেজি। সরকার বলছে এসে ৳১০০ নিয়ে যাবো। এসে ৳১০০ নিয়ে যাবো। সে আসছে, সরকার আসছে। তাহলে চিনির ওই কোম্পানি সরকারকে ৳১০০ দিয়ে দিছে। ৳১০০ দিয়ে দিছে। এখন তারে কি করতে হবে? তারে তো এই ৳১০০ তুলতে হবে, তুলতে হবে না? সে তখন যেটা করবে, ক্রেতার কাছ থেকে ক্রেতার কাছ থেকে প্রতি কেজি চিনির দাম ছিল ৳১০০। এখন ১০ কেজি তো প্রত্যেকটা কেজির সাথে ৳১০, ৳১০, ৳১০, ৳১০ করে এড করে দিবে। তার মানে তুমি সাধারণ ক্রেতা এবার চিনিটা কিনবা ৳১১০ দিয়ে। চিনিটা কিনবা ৳১১০ দিয়ে। তাহলে তুমি বলবা ভাই চিনিটা তো পাচ্ছি। আরে ভাই না, চিনি তো তোমার ওই ৳১১০ র ৳১০০ দিয়েই পাইছো। চিনির দাম তো ৳১০০। ৳১০০ দিয়েই তো তুমি চিনিটা পেয়ে গেছো। বাকি যে ৳১০ টা এক্সট্রা দিচ্ছ, ওই বাকি ৳১০ র জন্য কি চিনি ২ চামচ বেশি দিছে? না। তাহলে ওই ৳১০ র জন্য কি পাইছো? কিছুই তো পাই নাই। ৳১১০ দিয়ে তো ৳১০০ চিনি দিছে। ৳১১০ দিয়ে তো ৳১০০ র চিনিই আমারে দিছে। তাহলে ৳১০, ৳১০ সরকারের ঘরে। এই কারণে এটাকে বলছে কর রাজস্ব। এটাকে বলছে কর রাজস্ব। তাহলে এই জাতীয় দেশের অভ্যন্তরে উৎপন্ন দ্রব্যাদির উপরে সরকার যে করটা বসায় সেটাকে আবগারি শুল্ক বলে। সেটাকে আবগারি শুল্ক বলে। যেমন চা, চিনি, তামাক এগুলোর উপরে বসায় ২ টা উদ্দেশ্য, রাজস্ব সংগ্রহ এবং একই সাথে তুমি যেন খারাপ জিনিসপত্র না খাও। এই হচ্ছে অবস্থা। বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক ২ টা গেল। সামনে চলো। আয়, কর, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স তার মানে ইনকাম মানে তোমরা সবাই বোঝো। আয়ের উপরে সরকার আয়ের উপরে যে করটা বসায় সেটাকে বলে আয়কর। আয়কর কিভাবে এটা বসায়? যদি যদি প্রতি বছরে প্রতি বছরে তোমার আয় ৩,৫০,০০০ এর উপরে হয়, ৩,৫০,০০০ এর উপরে হয়, তাহলে তোমাকে এই করটা দিতে হবে। প্রতি বছরে তোমার আয় যদি ৩,৫০,০০০ এর উপরে হয়, তাহলে তোমাকে ভাইয়া এই করটা দিতে হবে। তবে তুমি যদি মেয়ে হও, তুমি আলাদা। তুমি যদি মেয়ে হও, তাহলে তোমাকে ভাইয়া ৳৪,০০,০০০ পর্যন্ত ছাড় দিব। নারী, নারী এবং ৬৫ বছরের ঊর্ধ্বে, নারী এবং ৬৫ বছরের ঊর্ধ্বে হলে তোমার হচ্ছে ৳৪,০০,০০০। তুমি যদি প্রতিবন্ধী হও,
তুমি যদি প্রতিবন্ধী হও, তাহলে তোমার জন্য ৪,৭৫,০০০। তুমি যদি যোদ্ধা হও তো মুক্তিযোদ্ধা হও, তাহলে তোমার জন্য ৫,০০,০০০। তোমার জন্য ৫,০০,০০০। তাহলে এটা হচ্ছে নারীও ৬৫, নারীও ৬৫, নারীও ৬৫। এটা হইতেছে প্রতিবন্ধী আর এটা হইতেছে মুক্তিযোদ্ধা। এটা হইতেছে মুক্তিযোদ্ধা। তার মানে তুমি যদি ৫,০০,০০০ এর বেশি আয় করো, তারপর তোমাকে কর দিতে হবে। ৫,০০,০০০ এর নিচে আয় করলে ১ বছরের মধ্যে কর দিতে হবে না। ৩,৫০,০০০ এর নিচে আয় করলে কর দিতে হবে না। আমি মেয়ে, তাহলে ভাই ৪,০০,০০০ এর নিচে আয় করলে কর দিতে তোমাকে হবে না। এর উপরে আয় করলে সরকারকে কর দিতে হবে। প্রশ্ন হচ্ছে কিভাবে দিব? খেয়াল করো, জনসাধারণের ব্যক্তিগত আয়ের একটি নির্দিষ্ট সীমার উপরে, সীমা তোমাকে অলরেডি পড়ায় ফেলছি। এই সীমাটার উপরে গেলে তুমি কর দিবা কোন হারে? প্রগতিশীল হারে। কোন হারে ভাই? প্রগতিশীল হারে। এটা আবার কি জিনিস? ভাই কর দেয়ার ৩ টা হার আছে। একটা হচ্ছে প্রগতিশীল, যেটাকে বলে প্রোগ্রেসিভ, যেটাকে বলে প্রোগ্রেসিভ। আরেকটা আছে রিগ্রেসিভ, রিগ্রেসিভ। আরেকটা আছে ভাই প্রপোর্শনাল, প্রপোর্শনাল। ঠিক আছে? এই হচ্ছে ৩ টা। ঠিক আছে? একটা হচ্ছে প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, প্রপোর্শনাল। প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, প্রপোর্শনাল। এর মানে কি এগুলা? মানে হচ্ছে ভাইয়া প্রোগ্রেসিভে, প্রোগ্রেসিভে তোমার টাকা বেশি, তোমার টাকা যত বেশি হবে, টাকা যত বেশি হবে, তোমার আয়কর তত বেশি। টাকা যত বেশি, কর তত বেশি। টাকা যত বেশি, কর তত বেশি। তুমি বলবা, "ভাই বুঝি নাই।" ধরো ৩.৫ লাখের উপরে হলে তুমি কর দিবা। ৩.৫ লাখের উপরে হলে কর দিবা। ৩.৫ লাখের উপরে কত আছে তোমার? তুমি বললা, "ভাইয়া ১০ লাখ আছে।" তাহলে তোমার উপরে করের পার্সেন্টেজ যেটা হবে, ধরো তোমারে তাহলে ৫% হারে কর দিতে হবে। আরেকজন বলল, "ভাই আমার কাছে তো ২০ লাখ আছে।" তাহলে ওরে ৫% হারের চেয়ে বেশি হারে কর দিতে হবে। আরেকজন বলছে, "ভাই আমার কাছে ৩০ লাখ আছে।" ওরে আরো বেশি হারে কর দিতে হবে। আরেকজন বলছে, "আমার কাছে আরো বেশি আছে।" তাহলে ওকে আরো বেশি হারে কর দিতে হবে। এই হচ্ছে কথাবার্তা। রিগ্রেসিভ, রিগ্রেসিভ টোটালি উল্টো। তোমার টাকা যত বেশি, টাকা যত বেশি, টাকা যত বেশি, হার তত কম। করের হার তত কম। করের হার তত কম। তুমি বলবে, এটা আবার কেমন কথা? যার কাছে বেশি টাকা আছে তার উপরে তো করটা বেশি আরোপ করা উচিত। ও বেশি বড়লোক, তাই সরকারকে বেশি টাকা দিবে। এটাই তো হওয়া উচিত। ও বড়লোক বেশি, ও টাকা দিবে বেশি। সহজ কথা, বুঝেন না কেন? না। যখনই একটা লোক অনেক বেশি বড়লোক হওয়ার কারণে তুমি তার উপরে অনেক বেশি টাকা কর আরোপ করো, তখন ওই লোকটা সত্যিকার অর্থে কত টাকা আয় করে এটা আর তোমাকে বলবে না। এইটা আর রাষ্ট্রকে সে জানাবে না। ১ম কথা। ২ নম্বর কথা, তুমি যদি ওই লোকটাকে বলো যে, "ভাই, আপনি তো মাসে ২০ লাখ টাকা করে আয় করেন।" জি, ঠিক আছে। বা প্রতি বছরে আপনি মনে করেন ২০০ কোটি আয় করেন। তাহলে আপনি ২০০ কোটি আয় করলে আপনার উপরে যত কর আরোপ করা হয়, আপনি যদি কোনোভাবে আপনার কোম্পানিটাকে, একা তো আর পারবেন না। নিশ্চয়ই আপনার একটা কোম্পানি, আপনি মালিক। তাহলে আপনার কোম্পানিকে আপনি যদি ৩০০ কোটিতে নিয়ে যেতে পারেন, আপনার উপরে কর আরোপ করা একটু কমায় দিব। সরকার আপনার উপরে কর একটু কমায় দিবে। তাহলে আপনি ৩০০ কোটিতে নিবেন কিভাবে? ভাই কোম্পানিটাকে একটু বড় করেন। ভাই কোম্পানিটাকে বড় করবেন কিভাবে? আরো লোকের চাকরি দেন। তার মানে ওই লোকটা তখন চিন্তা করবে আমার আয় বাড়াতে হবে। উনি যখনই চিন্তা করবে আয় বাড়াতে হবে, তখনই উনি উনার কোম্পানিটা বড় করতে চাইবে। উনার কোম্পানিটা যখনই বড় করতে চাইবে, তখনই বাংলাদেশের আরো অনেক সাধারণ মানুষের চাকরি হবে। আর ঠিক এই কারণেই রিগ্রেসিভ টা ভালো। আর প্রোগ্রেসিভ টা কেন ভালো? ভাই সহজ কথা, বড়লোক বেশি, টাকা দিবে বেশি। সহজ। এই হচ্ছে ২ টার ২ রকম লজিক। কোন দেশে রিগ্রেসিভ আছে, কোন দেশে প্রোগ্রেসিভ আছে। বাংলাদেশে কি আছে? বাংলাদেশে প্রোগ্রেসিভ। যত বেশি টাকা, তত বেশি করের হার। যত বেশি টাকা, তত বেশি করের হার। আর প্রপোর্শনাল যেটা, ওইটা আনুপাতিক। ওইটা আনুপাতিক। অর্থাৎ নির্দিষ্ট হার। তোমার টাকা যতই থাকুক ৫% করে কর দিতে হবে। শেষ। নির্দিষ্ট একটা হার দেশটা সেট করে দেয়। এই ৩ টা হারের মধ্যে বাংলাদেশে কোনটা আছে? বাংলাদেশে প্রোগ্রেসিভটা। বাংলাদেশে প্রোগ্রেসিভটা। শেষ। নিচে চলে আসো। মূল্য সংযোজন কর বা ভ্যাট। ইংরেজিতে বলা হয় ভ্যালু, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স। সংক্ষেপে এটাকে আমরা বলে থাকি ভ্যাট। মানে একটা জিনিসের ভ্যালু বা মূল্যের সাথে সরকার যে কর বসায়। মনে করেন জিনিসটার দাম ৳১৫, সরকার বলছে আমাকে এখান থেকে ৳২ দিতে হবে। মালিক বলবে, "তাহলে কি আমার পকেট থেকে দিব?" "না, জনগণের পকেট থেকে নিয়ে দাও।"
তাহলে মালিক কি করবে? এখন থেকে মালিক লিখবে ওই পণ্যের গায়ে যে এটির দাম ৳১৭। ৳১৫ নিজে ভরবে, ৳২ সরকারকে গিফট করে পাঠায় দিবে। তাহলে এই ব্যাপারটাই হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। আমাদের দেশে ভাইয়া, আমাদের দেশে যেই অর্থটুকু আয় করি, আমরা যে অর্থটুকু আয় করি তার মধ্যে অন্যতম যেখান থেকে সবচেয়ে বেশি টাকা আয় করি সেটা হচ্ছে ভ্যাট। ১৯৯১ তে এটা চালু হয়েছে ভাইয়া পহেলা জুলাইতে। ১৯৯১ সালের পহেলা জুলাই থেকে ভ্যাট, ভ্যাট বা মূসক এই যে দেখো মূল্য সংযোজন কর, মূ-স-ক, মূল্য সংযোজন কর বা মূসক চালু হয়। মূল্য সংযোজন কর বা মূসক চালু হয়। মূসক চালু হয়। মূসক চালু হয়। এ হচ্ছে কথাবার্তা ১৯৯১ সালে পহেলা জুলাই থেকে। এরপর সম্পূরক শুল্ক। নির্দিষ্ট কিছু দ্রব্যের উপরে ভ্যাট বসাইছে সরকার। ভ্যাট বসাইছে অথবা শুল্ক আরোপ করছে। কিন্তু সরকারের ভালো লাগতেছে না। টাকা তো আমার আরো বেশি লাগবে। তাহলে আরো কিছু অতিরিক্ত কর ধার্য করলাম। ওটাকেই বলে সম্পূরক শুল্ক। ভ্যাট আরোপের পর সরকার যদি আরো টাকা ধার্য করে তাকেই বলে আমাদের এই পরিপূরক সম্পূরক শুল্ক, সম্পূরক শুল্ক, সম্পূরক শুল্ক। সামনে চলো একটু। এরপর এরই প্রশ্ন চলে আসছে। প্রশ্নের উত্তর পরে দিব। আগে আমরা একটু আবার চিন্তা করে দেখো, কর রাজস্বটা তুমি বুঝতে পেরেছো কিনা? কর রাজস্ব মানে হচ্ছে তুমি সরকারকে টাকা দিচ্ছ ঠিকই, কিন্তু বিনিময়ে সরাসরি কোনো প্রতিদান পাচ্ছ না। আমরা কর রাজস্বের বেশ কয়েকটা উদাহরণ পড়েছি। বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক এই ২ টা পড়েছি, আয়কর পড়েছি, মূল্য সংযোজন কর পড়েছি এবং সম্পূরক শুল্ক পড়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবা। তবে উত্তরটা আমরা নিব পোলে। তোমরা এক কাজ করো। তোমরা এখানে পোল সেট করার তো জিনিসপত্রই নেই। কি আর করা? তোমরা কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে ফেলো। কমেন্ট বক্সটা খুলে ফেলা যাক। চলো আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করি। সবাই উত্তর দিবা। প্রশ্নটা কি বলছে? সরকারি অর্থ ব্যবস্থার মূল বিষয়বস্তু কোনটা? ওকে ফাইন। ব্যক্তিগত সঞ্চয় ও বিনিয়োগ এটা হচ্ছে ১ম অপশন। রাষ্ট্রের আয়, ব্যয়, ঋণ ও বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা এইটা, ব্যাংকিং এবং বীমা ব্যবস্থা। এ হচ্ছে অপশন। আশা করি দেখে ফেলেছো সবাই। রুদ্রনীলের উত্তর পেয়ে গেছি। তারপর হচ্ছে ইয়াসিনের উত্তর পেয়ে গেছি। উম্মে হাবিবার উত্তর পেয়ে গেছি। তারপর হচ্ছে মহিনুর রশিদ বুশরা, মহিনুর রশিদ বুশরা তোমার উত্তর পেয়ে গেছি। চমৎকার! এলিনার উত্তরও পেয়ে গেছি। এমি, এমির উত্তর পেয়েছি। আয়েশা সিদ্দিকা, উম্মে হাবিবা, মানসুরা, মানসুরা রহমান। চমৎকার সুন্দর নাম। পেয়ে গেছি উত্তর। রায়হানা আমিন রোহানা, রায়হানা আমিন রোহানা, আয়েশা সিদ্দিকা, তারপর হচ্ছে বুশরা প্রত্যেকের উত্তরে আমি পেয়ে গেছি। এরপর আমি দেখতে পাচ্ছি জীবনকে, জীবনকে দেখতে পাচ্ছি, আরিয়াকে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে রুদ্রনীল, তারপর হচ্ছে সাদিরাতুল মুনতাহা, তারপর হচ্ছে ইমন সবাইকে দেখতে পাচ্ছি। চমৎকার! সবাই যেটা বলার চেষ্টা করেছে রাষ্ট্রের আয়, ব্যয় ও বিনিয়োগ সংক্রান্ত যে নীতি, রাষ্ট্রের আয়, ব্যয়, বিনিয়োগ সংক্রান্ত যে নীতি সেটাই হচ্ছে মূলত রাষ্ট্রের আয়, ব্যয় ও বিনিয়োগ সংক্রান্ত যে নীতি আছে সেটাই সরকারি অর্থব্যবস্থার মূল বিষয়বস্তু। সরকারি অর্থব্যবস্থার মূল বিষয়বস্তু। শেষ। তারপর সামনে চলে আসো। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কয়টি ভাগে বিভক্ত? আয়ের উৎস, আয়ের উৎস কয়টা ভাগে বিভক্ত? তোমরাই বলো আয়ের উৎস কয়টা ভাগে বিভক্ত? বাংলাদেশ সরকারের আয়ের উৎস কয়টা ভাগে বিভক্ত? মাত্রই তুমি পড়ে এসছো। চমৎকার! একেবারে সব্বাই মিলে উত্তর করেছে যে ভাই ২ টি। আমরা মাত্রই পড়েছি। একটা হচ্ছে কর রাজস্ব, একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। উত্তর হচ্ছে ২ টি। একদম পারফেক্ট। সামনে কি আছে? কোন করটা ব্যক্তিগত আয়ের উপর প্রগতিশীল হারে, এই যে এটাকে ইংরেজিতে বলে প্রোগ্রেসিভ হারে, প্রোগ্রেসিভ হারে কোনটা আমরা এপ্লাই করি, মানে প্রোগ্রেসিভ রেটে কোনটা এপ্লাই করা হয় মানুষের উপরে, ব্যক্তিগত আয়ের উপরে কোনটা প্রোগ্রেসিভ হারে বসানো হয়? চমৎকার! জীবন, রুদ্রনীল, নুসরাত, এমি, তারপর আরো দেখতে পাচ্ছি মোটামুটি সবাই উত্তর করেছো যে ভাই সি নাম্বারটা আয়কর। একজন ব্যক্তির আয়ের উপরে, একজন ব্যক্তির আয়ের উপরে আমরা দেখতে পাই এই প্রগতিশীল হারে এটা আরোপ করা হয়। তাহলে উত্তরটা হচ্ছে আয়কর। উত্তরটা হচ্ছে আয়কর। চমৎকার! এটার উত্তর ঠিক দিয়েছো সবাই। এরপর এরপর আবারও আলোচনা। চলো আমরা আলোচনা শুরু করি। আমাদের সবার উত্তর হয়েছে। এবার আর সবার আলোচনায় যাই। আমরা আলোচনায় ফিরি একটু। এবার আমরা কর রাজস্বের আরো কয়েকটা ক্ষেত্র দেখব। প্রথমেই হচ্ছে ভূমি রাজস্ব। নাম শুনে বুঝতে পারতেছো, ভূমি বা জায়গার উপরে যেটা বসায়।
তোমার কাছে যদি ২৫ বিঘা পর্যন্ত জমি থাকে, তাহলে তোমার খাজনা মওকুফ। ২৫ বিঘার বেশি থাকলে ২৫ বিঘার বেশি থাকলে তাহলে তোমাকে খাজনা দিতে হবে। তাহলে এটাই হচ্ছে ভূমি রাজস্ব। নন জুডিশিয়াল স্ট্যাম্প, মনে করো তুমি পাসপোর্ট, দলিলপত্র এবং মামলা মোকদ্দমার আবেদনে ব্যবহার করবা। সেই স্ট্যাম্প থেকেও তারা আয় করে। সেই স্ট্যাম্প থেকে সরকার আয় করে। স্ট্যাম্প থেকে সরকার আয় করে। এটাও একটা কর রাজস্ব, কর রাজস্ব। এরপর যানবাহন কর। বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধন করার জন্য এই করটা দিতে হয়। তুমি খুব ভালো করে খেয়াল করলেই দেখবা আমাদের রিক্সার পেছনে, সিএনজির পিছনে, তারপর হচ্ছে মোটর বাইকের পেছনে, গাড়ির পিছনে একটা নেম প্লেট লাগানো থাকে। নেম প্লেটে ঢাকা মেট্রো নাম্বার, চট্টগ্রাম মেট্রো নাম্বার, এই যে নাম্বারগুলো আছে এগুলো সরকার প্রদান করে। নিবন্ধন করলে তুমি এরকম নাম্বার পাও। তাহলে এই নিবন্ধন করার জন্য তুমি যানবাহনের একটা কর দিতে হয়। নিবন্ধনের জন্য একটা কর দিচ্ছ। এরপর রেজিস্ট্রেশন ফি, সম্পত্তি বা দলিল লিখবা, এগুলোর জন্য কোর্টে ফি দিচ্ছ বা রেজিস্ট্রেশন ফি দিচ্ছ। কর, রাজস্ব, কর, রাজস্ব, কর, রাজস্ব। ঠিক আছে? আমি বলল, "ভাই, এখানে তো আমি জিনিস পাচ্ছি। আপনি তো বলছেন জিনিস পাইতে পারব না। কিন্তু এখানে তো জিনিস পাচ্ছি। আপনার কথা তো হচ্ছে না। এই যে দেখেন না, এই যানবাহন, আমি এই যানবাহনের এই নিবন্ধনের কাগজ পাচ্ছি, সার্টিফিকেট পাচ্ছি।" ওয়েট, ওয়েট। নিবন্ধনের যে সার্টিফিকেটটা পাচ্ছ, হ্যাঁ, পাচ্ছ ঠিকই। ওই কাগজটার ভ্যালু, ওই কাগজটার ভ্যালু ৳১০, ৳২০। তোমার কাছে ওই কাগজটার ভ্যালু হচ্ছে ৳৫০ লিখা আছে। স্ট্যাম্পের উপরে লিখা থাকে এটা ৳৫০ র স্ট্যাম্প। কিন্তু কাগজটার দাম মাত্র ৳৫। তাহলে বাকি ৳৫ তোমাকে স্ট্যাম্পটা দেয়া হয়েছে ৳৫ আর বাকি ৳৫ সরকার নিয়ে গেছে। তো ওই ৳৫ দিয়ে কিছু দিল না? না। এইভাবে হচ্ছে সরকার কর রাজস্ব সংগ্রহ করে। কর রাজস্ব সংগ্রহ করে। তুমি ব্যবসা-বাণিজ্যে আমদানি-রপ্তানি করলে বাণিজ্য শুল্ক। দেশের ভিতরে পণ্য উৎপাদন করলে আবগারি শুল্ক। সাধারণভাবে পণ্য কেনাবেচা করলে ভ্যাট। যদি ভাই একটু ভালো বেতন-টেতন পাই ব্যাংক থেকে, আয়কর, আয়কর। এর পরবর্তীতে ভাই যদি জায়গা জমি থাকে, ভূমি রাজস্ব। যদি ভাই একটু দেশের বাইরে যাবো, পাসপোর্ট করব, পাসপোর্ট, দলিল, মামলা মোকদ্দমা, তাহলে নন জুডিশিয়াল স্ট্যাম্প। এরপর যানবাহন, ভাই আমার একটা কার আছে, আমার একটা মাইক্রো আছে। তাহলে আমাদের হচ্ছে যানবাহনের কর। এরপর রেজিস্ট্রেশন। আমার সম্পত্তি বা দলিল নতুন জায়গা কিনেছি। তাহলে দলিল লিখতে হলেও দিতে হবে কোর্ট ফি বা রেজিস্ট্রেশন ফি। তাহলে এগুলো প্রত্যেকটা একেকটা কর রাজস্ব, কর রাজস্ব। এরপর একটু সামনে যাই। এইবার হচ্ছে ভাইয়া কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব। অর্থাৎ এইবার করের বাইরে যে রাজস্বটা, করের বাইরে যে রাজস্বটা, এখানে তুমি সরকারকে টাকা দিবা। বিনিময়ে সরকার তোমাকে কিছু একটা দিবে। বিনিময়ে সরকার তোমাকে কিছু একটা দিবে। ঠিক আছে? যেমন, যেমন হচ্ছে ভাইয়া লভ্যাংশ ও মুনাফা। তোমার সরকারি বাংলাদেশে অনেকগুলা ব্যাংক আছে। সরকারি বাংলাদেশে অনেকগুলা ব্যাংক আছে। এই ব্যাংকগুলো থেকে তুমি ঋণ নিয়েছো। এই ব্যাংকগুলো থেকে তুমি সরাসরি ঋণ নিয়েছো। এই যে নিয়েছো, কিন্তু নিয়েছো, টাকা নিচ্ছ। টাকা নেওয়ার পর ওই ঋণের বিপরীতে তোমাকে একটা মুনাফা দিতে হচ্ছে বা সুদ দিতে হচ্ছে। তাহলে এই মুনাফাটা বা সুদটা হচ্ছে সরকারের একটা লভ্যাংশ। সরকারের একটা লভ্যাংশ। তুমি বললা, "ভাই, তাহলে এই যে আমাকে ঋণ দিল, ঋণের বিপরীতে দিচ্ছে।" একদম। তোমাকে কিছু একটা দিয়েছে। তুমি যদি এটা অন্য ব্যাংক থেকেও নিতা, তাহলেও মুনাফা দিতা। তাহলে সরকারের থেকে নিলে সরকারকেও তুমি মুনাফা দাও বা সরকারকে একটু সুদ দিতে হয় ওই টাকাটার। তাহলে এটাই হচ্ছে সরকারের লভ্যাংশ বা মুনাফা। ঠিক একইভাবে বীমা কোম্পানি। তুমি সরকারের এখানে বীমা করলে সরকারি প্রতিষ্ঠানে দিতে হবে। এরপর পার্ক। সরকারের বিভিন্ন পার্কে, সরকারের বিভিন্ন চিড়িয়াখানাতে তুমি যে টিকেট কাটো, টিকেট কাটো, ওই টিকেটের টাকা থেকে সরকার আয় করে। তুমি যে টিকেট কাটছো, বিনিময়ে তুমি চিড়িয়াখানাটা পুরোটা ঘুরে দেখছো না? দেখছি তো ভাই। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনের টিকেট কাটলাম। বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখছেন না? দেখেছি। তো এটা যদি বেসরকারি একটা প্রতিষ্ঠান হতো, বেসরকারি লোককে টাকা দিতেন, এখানে সরকারকে টাকা দিচ্ছেন। কিন্তু সরকার এইভাবে বোটানিক্যাল গার্ডেন সহ, চিড়িয়াখানা সহ বিভিন্ন পার্ক থেকে আয় করে। দ্যাটস ইট। এরপর অর্থনৈতিক সেবা, পর্যটন, ব্যাংকিং এবং সমবায় সমিতির অডিট ও রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত আয়। অডিট, রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত আয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠান, সেটা হতে পারে সমবায় প্রতিষ্ঠান, হতে পারে একটা ব্যাংক, বেসরকারি এরা। এরা প্রতিষ্ঠানটা কাজ ঠিকঠাকভাবে করছে কিনা সেটা পরিদর্শন করার জন্য সরকারি একটা ফার্মকে ডাকে।
সরকার একটা প্রতিষ্ঠানকে ডাকে যে, "ভাই আপনারা আসেন, এসে আমাদেরকে একটু অডিট করে দেন। মানে আমাদের সব হিসাব-টিসাব ঠিক আছে কিনা এটা চেক করে দেন।" অডিট মানে হচ্ছে সব হিসাব-টিসাব চেক করে দেয়া। সব হিসাব-টিসাব চেক করে দেয়া। ওরা এসে ঘোষণা দিল যে সব হিসাব-টিসাব ঠিক আছে। এরপর একটা আপনাদেরকে হিসাব-টিসাব ঠিক করে দিল। তারপর একটা হচ্ছে আপনাদেরকে প্রশংসাপত্র বা একটা হচ্ছে সার্টিফিকেট দিল যে আপনাদের হিসাব-টিসাব সব ঠিক আছে। এবার আপনারা মানুষের কাছে দেখাইতে পারবেন যে, "দেখো আমাদের প্রতিষ্ঠান খুব ভালো সরকার থেকে অডিট করাইছি। সরকার থেকে অডিট করেছে।" তাহলে সরকার আপনাকে অডিটটা করে দিচ্ছে, বিনিময়ে আপনি তাকে টাকা দিচ্ছেন। কিছু একটা পাইছেন, বিনিময়ে দিছেন। তাহলে এটাই হচ্ছে অর্থনৈতিক সেবা। যোগাযোগ মাধ্যম, রেলওয়ে। সরকারের যে রেলওয়ে, রেলে গেছেন সরকারের। টিকেট কাটছেন, সরকার টাকা পাইছে, সরকারের রেল। ডাক বিভাগ, পোস্ট অফিসে চিঠি পাঠাইছেন, এভাবে সরকার টাকা পায়। তার এবং টেলিফোন ব্যবস্থা সরকারের আয়ের বড় উৎস। এখন আর টেলিফোন ব্যবহার করি না, কিন্তু তারপরও টেলিফোনের মাধ্যমে সরকার আয় করত। এরপর বনজ সম্পদ, বন থেকে কাঠ, মধু, মোম এগুলো বিক্রির মাধ্যমে সরকার আয় করে। যেমন সুন্দরবনের মৌয়ালিরা ভিতরে যাওয়ার জন্য সরকারের কাছ থেকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে অনুমতি নিতে হয় যে ভিতরে গিয়ে একটু মোম, কাঠ এগুলো সংগ্রহ করব। তাহলে ওখান থেকেও সরকার আয় করে। তারপর সামনে চলে আসেন। এরপর টোল, ব্রিজ, সেতু বা কালভার্ট ব্যবহারের বিনিময়ে জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থই হচ্ছে ভাইয়া টোল। বিনিময়ে জনগণের কাছ থেকে যে অর্থটা নেয় সেটা হচ্ছে ভাইয়া টোল। টোল মনে করো ভাই তুমি একটা সেতুর উপর দিয়ে যাবা। তাহলে ওই সেতুর উপর দিয়ে যাওয়ার কারণে ওই সেতুর মাথায় দেখবা বসে আছে একটা বুট নিয়ে, "টাকা দেন।" তাহলে তুমি টাকা দিচ্ছ। এটাই হলো টোল। তাহলে তুমি তো সেতুটা ব্যবহার করছো। তুমি সেতুটা ব্যবহার করছো। বিনি বিনিময়ে তুমি তাকে টাকা দিচ্ছ। একটা বিনিময় হচ্ছে। একটা বিনিময় হচ্ছে কিছু একটা পেয়েছো। সেতুটা ব্যবহার করেছো, কিছু একটা পেয়েছো। টোল তাহলে কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব। এরপর হচ্ছে লেভি। লেভিটা কিরকম? বিশেষ প্রয়োজনে বা সময়ে আরোপিত রাজস্ব। যেমন পদ্মা সেতু সংশ্লিষ্ট রাজস্ব। তুমি মাথায় হাত দিয়া বলবা যে, "এবার তো আপনি আমাদের সাথে দুষ্টামি করতেছেন। আপনি বলছেন সেতু পার হলে, সেতু ব্যবহার করলে যেটা দেই সেটার নাম টোল। তাহলে পদ্মা সেতুর ওটা কেন লেভি? পদ্মা সেতুর ওটা কেন লেভি?" ভাইয়া একটু বোঝো। ঘটনাটা যেটা হচ্ছে, আমাদের বিগত সরকার যারা ছিল, ওনারা পদ্মা সেতু নির্মাণ করার চেষ্টা করেছিলেন। ওনারা যখন পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন, তখন ওনারা বললেন যে, "বিশ্ব ব্যাংক থেকে আমরা টাকাটা ধার নিব। এরপর বিশ্ব ব্যাংক থেকে টাকা ধার নিয়ে আমরা পদ্মা সেতু নির্মাণ করব।" এরপর হঠাৎ করেই বিশ্ব ব্যাংক একটা দুর্নীতির কথা শুনতে পেল। এই কথাটা শুনতে পেয়ে বিশ্ব ব্যাংক টাকা দেয়া বন্ধ করে দিল। বাংলাদেশকে বিশ্বব্যাংক বলল, "টাকা দিব না।" এরপর বিগত সরকার বেশ খারাপ একটা অবস্থায় পড়ে গেল যে তাদের সরকারের দুর্নীতি হচ্ছে, এটা বিশ্বব্যাংক বলেছে এবং যে কারণে ওরা টাকা দিচ্ছে না। টাকা আটকে দিয়েছে। এমতো অবস্থায় সরকার সিদ্ধান্ত নিল মানে বিগত সরকার সিদ্ধান্ত নিল যে আমরা জনগণের টাকাতেই আমরা জনগণের টাকাতেই পদ্মা সেতু বানিয়ে ফেলব। এখন প্রশ্ন হচ্ছে জনগণের কাছ থেকে টাকাটা নিবেন কি করে? জনগণের কাছ থেকে টাকাটা নিবেন কি করে? তখন তারা নির্দিষ্ট একটা আইন জারি করল। নির্দিষ্ট একটা আইন জারি করল। কি সেই আইন? উত্তর হচ্ছে ২০১৫ সালে তারা এই লেভি এই আইনটা জারি করেছিল। এই আইনের মাধ্যমে কি হলো? এই আইনের মাধ্যমে আমরা যারা মোবাইলে কথা বলি, হতে পারে সেটা রবি, হতে পারে সেটা গ্রামীণ, হতে পারে সেটা বাংলালিংক সিম। আপনি যেই সিমে কথা বলেন না কেন, প্রতিবার, প্রতিবার আপনি যখন মোবাইলে ৳১০০ ঢোকান, প্রতিবার আপনি যখন মোবাইলে ৳১০০ ঢোকান, সরকার তখন ৳১ করে কেটে নেয়। ওই কোম্পানিগুলোকে নির্দেশ দেয়া আছে যে আপনাদের সিমে কেউ যদি ৳১০০ রিচার্জ করে, ওই ৳১০০ থেকে ৳১ আমাদেরকে দিয়ে দিতে হবে। মানে? মানে হচ্ছে লোকটা রিচার্জ করছে ৳১০০ কিন্তু ওই লোকটার মোবাইলে ৳৯৯ দিয়ে যতটুকু কথা বলা যায়, ওই লোকটা ততটুকু কথা বলতে পারবে। বাকি ৳১ আমাদেরকে আপনি দিয়ে দিবেন। আর ওই ৳১ পদ্মা সেতুর উন্নয়নে ব্যয় হবে। তাহলে রাষ্ট্র বিশেষ প্রয়োজনে যেমন পদ্মা সেতু নির্মাণের প্রয়োজনে, পদ্মা সেতু নির্মাণের প্রয়োজনে বা বিশেষ সময়ে যখন এরকম আরোপিত রাজস্ব মানে আমি আরোপ করতেছি এই আইনটা আরোপ করে মানুষের থেকে টাকা তুলে ফেললাম। তাহলে এই ব্যাপারটাকে বলা হচ্ছে লেভি। পদ্মা সেতুর জন্য এইভাবে লেভি কালেক্ট করা হয়েছিল। এভাবে লেভি কালেক্ট করা হয়েছিল। এবার আপনি বলবেন, "তাহলে আমাদের থেকে এইভাবে টাকা নিয়ে গেছে? তো আমাদেরকে দিছে নাকি কিছু?" দিয়েছে।
এইভাবে টাকাটা নিয়েছে, বিনিময়ে আপনাকে পদ্মা সেতু দিয়েছে। বিনিময়ে আপনাকে পদ্মা সেতু দিয়েছে। তাহলে বিনিময়ে কিছু একটা পাচ্ছেন, দ্যাটস ওয়াই। এটা কর বহির্ভূত রাজস্ব। এরপর জরিমানা ও দণ্ড। আইন অমান্যকারীদের কাছ থেকে প্রাপ্ত অর্থ এবং বাজেয়াপ্তকরণ থেকে প্রাপ্ত অর্থ। অর্থাৎ যারা হচ্ছে আইন অমান্য করে তাদের উপরে জরিমানা বা দণ্ড করে। এরপর ভাড়া ও ইজারা। সরকারি সম্পত্তি ভাড়া দেয়া হয় বা সরকারি সম্পত্তি ইজারা দেয়া হয়। ইজারা মানে হচ্ছে মনে করেন সরকারি একটা পুকুর খালি পড়ে আছে। তখন সরকার এসে আপনাকে বলবে, "কি ভাই ব্যবহার করবেন নাকি?" আপনি তখন বলবেন, "দেন না আমাকে।" তখন আপনি নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছরের জন্য ওই জমিটা নিয়ে নিবেন, ওই পুকুরটা নিয়ে নিবেন। ইচ্ছামত মাছ চাষ করবেন। ওই মাছ আপনি বিক্রি করে লাভবান হলে লাভবান, লস হলে লস। আর বিনিময়ে সরকার ওই টাকাটা পেল। আপনাকে ২ বছরের জন্য এটা ব্যবহার করতে দেওয়ার বিনিময়ে সরকার যে টাকাটা পেয়েছে সেটার নাম ইজারা। সেটার নামই ইজারা। তাহলে কর বহির্ভূত রাজস্ব হচ্ছে এগুলা টোল, লেভি, টোল, লেভি, টোল, লেভি, জরিমানা ও দণ্ড, জরিমানা ও দণ্ড, ভাড়া ও ইজারা, ভাড়া ও ইজারা। তাহলে আমরা যেগুলা দেখতে পেলাম ভাইয়া, এগুলোই হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। একটাবার সবাই আমরা একটু দেখার চেষ্টা করি। আগের স্লাইডটা দেখো ভাই। লভ্যাংশ মুনাফা। তুমি সরকারের কাছ থেকে টাকা-টুকা ধার করছিলা আরকি। সরকারকে একটা মুনাফা দিয়েছ। অর্থনৈতিক সেবা, তোমার ফার্মটা অডিট করিয়ে নিয়েছো, চেক করিয়ে নিয়েছো। তার জন্য সরকারকে টাকা দিয়েছো। যোগাযোগ মাধ্যম, সরকারের রেল, সরকারের ডাক, সরকারের টেলিফোন কিছু একটা ব্যবহার করেছো, তাই টাকা দিয়েছো। বনজ সম্পদ, সরকারের বন থেকে কাঠ, মধু, মোম কিছু একটা কিনেছো, তাই টাকা দিয়েছো। এরপর টোল, সরকারের ব্রিজ, সেতু, কালভার্ট কিছু একটা ব্যবহার করছো, কিছু একটা ব্যবহার করছো, তাই টাকা দিয়েছো। লেভি, বিশেষ প্রয়োজনে, রাষ্ট্রের বিশেষ প্রয়োজনে বা বিশেষ সময়ে রাষ্ট্র যখন নিবে আইন করে টাকাটা, লেভি। জরিমানা ও দণ্ড, নিজে উল্টাপাল্টা কিছু একটা করছো তার কারণে টাকা দিচ্ছ। নিজে কিছু একটা করছো, হয়তো হেলমেটটা নিয়ে গাড়ি চালাতে শুরু করে দিচ্ছ, তখন। ঠিক আছে? ভাড়া ও ইজারা, সরকারি সম্পত্তি ভাড়া এবং ইজারা দিলে সরকার এইভাবে হচ্ছে অর্থটুকু আয় করে। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাইয়া আমাদের কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব। এইবার একটু জানাবা যেটা আলোচনা করেছি সেটা তোমরা একটু বুঝতে পেরেছ কিনা? মোটামুটি কর বহির্ভূত রাজস্বটা আমরা পড়ে ফেলেছি। একটু জানাও এটা পুরোটা বুঝতে পেরেছ কিনা? ওকে, তাসমিয়া বলেছে ঠিকঠাক। রুদ্র বলেছে ঠিকঠাক। অসাধারণ। ওকে, আচ্ছা। একজন বলছে টোলটা। ওকে, টোলটা। একজন আছে ইলন মাস্ককে নিয়ে। হ্যাঁ, উত্তরটা দিব। ইলন মাস্কের কথা তো বলবোই আমরা। আচ্ছা, লেভিটা কি আগে ছিল না? লেভিটা বিভিন্ন সময় সরকার আরোপ করে, সর্বশেষ পদ্মা সেতু। আচ্ছা, ওকে। টোলটা আরেকবার। আচ্ছা ঠিক আছে, আমরা টোলটা অবশ্যই দেখব। কর এবং শুল্কের মধ্যে পার্থক্য কি? চমৎকার একটা প্রশ্ন। আচ্ছা, লেভিটা সে বুঝতে পারে নাই। প্রগতিশীলটা সে বুঝতে পারেনি। আচ্ছা চমৎকার। ইয়ারাটা বুঝতে পারেনি। রুদ্র, ধন্যবাদ। উম্মে হাবিবা চলে গেছে শেয়ার বাজারে। গুড উম্মে হাবিবা। বিঘা জিনিসটা কি? একজনে প্রশ্ন করেছে। ফারহানা সুন্দর বুঝে গেছে। গুড। আচ্ছা, চমৎকার। প্রশাসন, আচ্ছা প্রশাসনটা বুঝতে পারে নাই। এরপর একজন কি যেন লিখেছে বিকাশ থেকে টাকা তোলার সময় যে হাজারে ২০ টাকা নিয়ে যায় সেটা কোন আয়? আরেকটু সুন্দর প্রশ্ন। আচ্ছা তারপরে কি বলছে? বা বাজেট, বাজেয়াপ্তকরণ কি? বাজেয়াপ্তকরণ কি? কি শব্দ লিখছে ইংরেজিতে বাজেয়াপ্তকরণ? একজনে লিখছে সবকিছুই তো রুদ্রকুণ্ড লিখছে সবকিছুই তো জনগণ দেয়। তো সবকিছু তুমি দিবা না কে দিবে? দেশে আছেই তো জনগণ। তুমিই তো দিবা। আচ্ছা, চমৎকার। চলো। এইবার হচ্ছে আমরা প্রশ্নগুলো বলে ফেলি একটা করে। যেমন আমি দেখতে পাচ্ছি সায়েম। সায়েম একটা প্রশ্ন করেছে, "ভাই বিকাশ থেকে টাকা তোলার সময় হাজারে যে ৳২০ নিয়ে যায় সেটা কোন আয়?" উত্তর হচ্ছে সেটা কোনো আয় না। কারণ বিকাশ থেকে তুমি হাজারে যে ৳২০ নিয়ে যাচ্ছে ওটা পুরোটাই বিকাশ নিয়ে যাচ্ছে। ওটা পুরোটাই বিকাশ নিয়ে যাচ্ছে। ওই টাকার উপরে কত শতাংশ ভ্যাট আছে ওটা বিকাশ যদি আমাদেরকে বলে তাহলে আমরা বুঝতে পারবো ওটা কি। সাধারণত ওইটার উপরে ভ্যাট আরোপ করা হয়। ঠিক আছে? ভ্যালু অ্যাডেড ট্যাক্স আরোপ করা হয়। গেল এই ব্যাপারটা। এরপর একজন বলছিল টোল ব্যাপারটা বোঝনি। খুব সহজ তো।
তুমি একটা সেতুর উপর দিয়ে যদি গাড়ি চালিয়ে যাও, তুমি একটা ব্রিজ যদি ব্যবহার করো, ওটার উপর দিয়ে গাড়ি চালিয়ে গেছো বা ওটার উপর দিয়ে তুমি রিক্সা চালিয়ে গেছো বা তুমি ওটার উপর দিয়ে কার চালিয়ে গেছো, তাহলে ওই ব্রিজের গোড়াতে দেখবা একটা বুথ করে বসে আছে কিছু মানুষ, একটা ছোট্ট বুথের মতো ওখানে হচ্ছে টাকা সংগ্রহ করছে। ওটাকেই বলা হয় টোল নেয়া। ঠিক আছে? আর লেভি, লেভিটা আগে ছিল কিনা? আগেও বেশ কয়েকবার বাংলাদেশে আরোপ করা হয়েছে। সর্বশেষ হচ্ছে পদ্মা সেতু। শেষ। এর পরবর্তীতে ইজারা। এটা একজনও বুঝতে পারেনি। দেখো, রাষ্ট্রের মনে করো একটা জায়গা বা একটা পুকুর খালি পড়ে আছে। তো রাষ্ট্র চাইলেও এটা কোনো একজন ব্যক্তিকে ইজারা দিবে। মানে কোনো একজন ব্যক্তিকে এটা ব্যবহার করার জন্য দিবে। কোনো ব্যক্তিকে ব্যবহার করার জন্য দিবে। তখন খুব স্বাভাবিকভাবে ওই ব্যক্তি নির্দিষ্ট একটা অর্থের বিনিময়ে, হতে পারে ২ লাখ, ৫ লাখ, ১০ লাখ যত টাকাই হোক, নির্দিষ্ট একটা অর্থের বিনিময়ে ওই জিনিসটা নিয়ে নেন। নির্দিষ্ট একটা সময়ের জন্য। হতে পারে ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর। এরপর ব্যক্তি যদি একটা পুকুর নেয়, সরকার টাকা পেয়ে গেছে। কারণ আমি তো টাকা দিয়ে নিয়েছি। সরকার টাকা পেয়ে গেছে। এরপর ওই ব্যক্তি ওইখানে মাছ চাষ করছে। মাছ চাষ করে সে যদি লাভ করতে পারে লাভ, লস হলে লস। কিছু করার নাই। এটাই হচ্ছে ইজারা। সরকার যখন নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট একটি সময়ের জন্য তার কোনো একটা কিছু কাউকে ব্যবহার করতে দিল। কাউকে ব্যবহার করতে দিল। হতে পারে পুকুর ব্যবহার করতে দিয়েছে, হতে পারে জমি ব্যবহার করতে দিয়েছে, হতে পারে কোনো অফিস বা যা কিছু ব্যবহার করতে দিক, সেটা হচ্ছে ভাইয়া ইজারা। এরপর একজন জিজ্ঞেস করেছে বিঘা। এই ব্যাপারটা আসলে কি? ভাইয়া, এটা বোঝানো একটু তোমাকে কঠিন। বিঘা হচ্ছে জমি পরিমাপের একক। জমি পরিমাপের একক। ঠিক আছে? গ্রাম দেশে জমি হিসাব করে, জমি হিসাব করে দেখি পরিমাপ করি বিঘা দ্বারা। দ্যাটস ইট। সামনে চলো। এরপর আয় তো করলাম। অনেক টাকা আয় করেছি। এইবার সে টাকাটা ব্যয় করতে হবে। তাহলে সরকারি ব্যয় কোন খাতে করি? ২ টা খাতে সরকার ব্যয় করে। এক হচ্ছে ভাইয়া রাজস্ব, রাজস্ব, আরেকটা হচ্ছে উন্নয়ন। রাজস্ব, উন্নয়ন। একটা হচ্ছে রাজস্ব ব্যয়, আরেকটা হচ্ছে উন্নয়ন ব্যয়। বোঝো? একটা হচ্ছে রাজস্ব ব্যয়, আরেকটা হচ্ছে উন্নয়ন ব্যয়। রাজস্ব ব্যয় মানেটা কি? রাজস্ব ব্যয়টা হচ্ছে সরকারের কিছু লোক আছে। সরকারের কিছু লোক আছে। যেমন পুলিশ সরকারি চাকরি করছে। সেনাবাহিনীর অফিসাররা সরকারি চাকরি করছে। যেমন আমাদের সরকারি স্কুলগুলোর শিক্ষকরা সরকারি চাকরি করছেন। যেমন আমাদের সচিব যারা আছেন সরকারি চাকরি। তাহলে এভাবে যারা সরকারি চাকরি করছেন অথবা যারা আগে সরকারি চাকরি করেছিলেন তাদের পেনশন দিতে হয়। আগে সরকারি চাকরি করার কারণে সরকারের কাছ থেকে তাদেরকে পেনশন দেয়। অনেক মানুষ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা